তো স্পটের মধ্য থেকে সেখানের আরএনএ ইনফরমেশন নেওয়া হয়। তো গত ক্লাসে কেন আরএনএ নেওয়া হয় এই বিষয়ে আলাপ করা হয়েছিল, কেন ডিএনএ রিড করা যায় না ইত্যাদি। তো এরপরে সেই স্যাম্পলটা যেটা স্লাইডে নেওয়া হয় সেটাকে স্টেনিং করা হয়, এটাকে বলে এইচএনই স্টেনিং। তো বেগুনি কালারের একটা দেওয়া হয়, একটা কেমিক্যাল দেওয়া হয়। এই কেমিক্যালগুলো দিলে আরএনএ গুলো বের হয়, মানে কোষের ভিতরে তো আরএনএ থাকে, তো সেগুলো কোষ থেকে বের করে রিড করার বিষয় থাকে, তো সেই কাজটাও সহজ হয়ে যায়। তারপরে ইমেজ অ্যানালাইসিসটাও সহজ হয়ে যায়। এই জন্য এই স্টেপটা নেওয়া হয়। তারপরে সেই স্লাইডটিকে একটা মেশিং এর মধ্যে দেওয়া হয়, এটাকে বলা হয় সাইটেসিস মেশিং অথবা পিসিএম মেশিংও বলা হয়। তো এই মেশিনটার দাম পড়ে 2.5 লক্ষর মতো। তো এটার মধ্যে এটা স্লাইডটা ঢুকে দেওয়ার পরে এভাবে বসায় দেয়, স্লাইডটা বসিয়ে দিলে তখন মেশিন থেকে সেই টিস্যু থেকে আরএনএ গুলো বের হয়ে আরেকটি স্লাইডের মধ্যে চলে আসে। তো এই কাজটির জন্য কিছু প্রোব দেওয়া হয় এটাকে, আরএনএ গুলোকে কালেক্ট করার জন্য। প্রোব মানে সেগুলো প্রোটিনের মতো এক ধরনের মেটেরিয়াল থাকে, সেগুলো দিয়ে আসে। তো তারপরে সেই স্লাইডটাকে সিকোয়েন্সারের মধ্যে দেওয়া হয়। এগুলো 70 লক্ষ থেকে 12 কোটি এরকম দাম পড়ে। তো এই মেশিনগুলো বেশি কস্টলি হয়। তো এই সিকোয়েন্সার মেশিনের মধ্যে এই স্লাইডটি দেওয়ার পরে আমরা আরএনএ সংক্রান্ত ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি। তো প্রথমে কিভাবে থাকে আরএনএ সংক্রান্ত ইনফরমেশনগুলো, যে একটি করে যেমন আরএনএ 1, আরএনএ 2 এরকম অনেকগুলো আরএনএ থাকে। আর সেই আরএনএ এবং স্পটের সেই রো বরাবর থাকে স্পটগুলো। স্পট মানে কি একটু আগে বলা হয়েছিল যে আমরা এরকম বিভিন্ন যেই স্যাম্পলটার বিভিন্ন লোকেশনের থেকে বেশ কিছু অংশ নিয়ে যে স্পট হয়, সেই স্পটের আরএনএ এর ইনফরমেশন থাকে। তার মানে একটা সেল কি রিপ্রেজেন্ট করতেছে যে এই একটা স্পটে ওই আরএনএটার সংক্রান্ত ইনফরমেশন যেই কলাম, প্রত্যেক কলামে থাকতেছে আরএনএ গুলো, আর মানে আরএনএ একটা আরএনএ ইনফরমেশন, মানে আরএনএ 1 স্পট 1 এ কয়বার আছে, স্পট 2 তে আরএনএ 1 কয়বার আছে, বা আরএনএ 2 স্পট 1 এ কয়বার আছে। তো এরকম ইনফরমেশন গুলো কালেক্ট হয় সিকোয়েন্সার মেশিং এ দেওয়ার পরে। এটা কি বোঝা গেছে? হ্যালো স্যার, এখানে স্পট কি পরিমাণ হতে পারে, মানে কয়টা স্পট থাকতে পারে? হ্যাঁ, স্পট থাকে 3000-এর মতো থাকে ডিএলপিএফসি স্যাম্পলে। তারপরে অন্য স্যাম্পলে একটু বেশি থাকতে পারে, 6-7 হাজার। এর চেয়ে বা আমি যে স্যাম্পলগুলো নিয়ে কাজ করলাম দেখলাম যে এরকমই থাকে। তো এরপরে তো এই স্টেপগুলোর স্যার বলেন। স্যার, আমি ওই এতক্ষণ যে বললেন এই পার্টটা বুঝি নাই, আগের স্লাইডটা। এটা জি হ্যাঁ, এইখানে যেই স্লাইডগুলো থাকে সেখানে আমরা ডিএনএ ইনফরমেশন, যে কোন স্পটে সে যেই আরএনএ গুলো থাকে, মানে ডিএনএ ইনফরমেশন মানে আরএনএ গুলো, সে একটা স্পটে কি কি আরএনএ রয়েছে সেই জিনিসগুলো এই স্লাইডে চলে আসে। এবার আমার তো একটা সেলের মধ্যে অনেক কিছু থাকে, নিউক্লিয়াস থাকে বা আরো অনেক বিষয় থাকে, সেগুলো তো আমাদের প্রয়োজন নাই, শুধু আরএনএ তার দরকার। প্রথম সাইডে স্যাম্পলটা থাকে, যেখানে আরএনএ তারপরে নিউক্লিয়াস অনেক কিছু থাকে। কিন্তু সেকেন্ড স্লাইডটাতে এক ধরনের ফিল্টারিং হয় আগের মেশিনটার মাধ্যমে। ফিল্টারিং হওয়ার পরে শুধু আরএনএ সংক্রান্ত ইনফরমেশন থাকে, অর্থাৎ একটাই এই যে স্যাম্পলটি রয়েছে সেই স্যাম্পলের যে জায়গায় সেই স্পট, ঠিক সেই জায়গাতে আরএনএ রিডগুলো থাকবে। এইভাবে এখন মানে এইভাবেই তথ্যটা থাকে, ইনফরমেশন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, হয়তো দেখে মনে হতে পারে যে শুধুমাত্র আরএনএ খোলাভাবে কিভাবে আছে, কিন্তু বিষয়টা এইভাবেই হয়। এরপরে সিকোয়েন্সার একটা মেশিন থাকে, সেই মেশিনটা রিড করে যে সেই আরএনএটা আসলে
দেখতে কেমন, মানে দেখতে কেমন বলতে আরএনএ এর যেই ইয়েটা থাকে সিকোয়েন্সটা, যেমন এটি ইউসি যেরকম কিছু সিকোয়েন্স থাকে, তো সেই জিনিসটাকে এই সিকোয়েন্সার মেশিনটা রিড করে টেবিল আকারে সেভ করে। এখন বুঝতে পারছেন? জি। আচ্ছা, একটা ছোট কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ বলেন। এই স্পট 1 2 3 এগুলো তো মানে যদি আমি স্পেশালি চিন্তা করি, এগুলো তো 2D একটা স্পট, তো এখানে কি জাস্ট সবগুলোকে একটা ফ্ল্যাটেনিং এর মতো কিছু করা হয়েছে? 2D সেই স্পট একটা 2D এরিয়া বলতে পারেন, সেই এরিয়া বা লোকেশনটা মানে হ্যাঁ হ্যাঁ এটা মানে একটা কোঅর্ডিনেট না, একটা এরিয়া। তো সেই এরিয়ার মধ্যে আরএনএ 1টা কয়বার এক্সপ্রেস হয়েছে অথবা আরএনএ 1টা কয়বার পাওয়া গেছে। আচ্ছা, মানে ফার্স্ট কলামে যে স্পটগুলো আছে এখানে হচ্ছে সবগুলো আলাদা স্পটই একটা জাস্ট কলামে দিয়ে দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, ফার্স্ট কলামে সবগুলো স্পটের জন্য আরএনএ 1 এর ইনফরমেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে প্রত্যেকটা হচ্ছে এক একটা স্পট। হ্যাঁ, মানে একটা রো একটা স্পটকে রিপ্রেজেন্ট করতেছে। এই স্পট 1 এর প্রথম যে সেলটা সেটা তো সেই আরএনএ 1 এর কাউন্ট, এরপরটা হলো আরএনএ 2 এর কাউন্ট, এরকম। তার মানে রো ওয়াইজ বলতে পারি যে স্পটের ইনফরমেশন, আবার কলাম ওয়াইজ হলো সেই প্রকারের আরএনএটার ইনফরমেশন। কিন্তু এভাবে ডাটা দেয়, প্রথমে ডাটাটা এভাবেই রিড করে, কিন্তু সেই ডাটাটা নিয়ে যদি আমরা কাজ করি মেশিন লার্নিং এ তাহলে কিছু প্রবলেম রয়েছে, মানে একটা বড় সমস্যা রয়েছে। সেটা হলো যে যখন ডিএনএ থেকে প্রোটিন হয় তখন দেখা যায় যে একই ডিএনএ সিকোয়েন্স থেকে ভিন্ন রকমের আরএনএ হতে পারে সিকোয়েন্স, যেমন এখানে জিজিএ সিসি হতে পারে, আবার জিজিএ থেকে সিজিও এরকম আরেকটা আরএনএ হতে পারে। তো ডিএনএ থেকে যখন আমরা আরএনএ তে যাচ্ছি, আরএনএ তে রিড করতেছে, তো তখন দেখ কিন্তু আবার প্রোটিন যখন উৎপন্ন হয় তখন ঠিকটাই উৎপন্ন হয়। ঠিকটা মানে যেই ডিএনএ সেই পার্টটুকু থেকে যে প্রোটিনটা হওয়ার কথা সেটাই হয়। তার মানে দেখা যাচ্ছে যে দুই ধরনের আরএনএ একই প্রোটিন উৎপন্ন করতেছে। তো এটা এইভাবে করলে তো পরে দেখা যাবে যে আমাদের আসলে রিডান্ডেন্সি চলে আসতেছে। মানে দুইটা ডিফারেন্ট আরএনএ এর সিকোয়েন্স সেম প্রোটিন করতে পারে। হ্যাঁ হ্যাঁ, আর দুই ধরনের আরএনএ সিকোয়েন্স একই প্রোটিন করতে পারে, কিন্তু ডিএনএ তে সেটা একরকম থাকে। তো এই প্রবলেমটার জন্য আমরা যদি এরকম ডাটা নিয়ে কাজ করি যে কলামগুলো আরএনএ এর কাউন্ট রিপ্রেজেন্ট করতেছে, তখন একটু সমস্যা হতে পারে। এই জন্য যেটা করা হয়, আমরা আরএনএ এর কাউন্ট না নিয়ে এক একটা কলামকে বলবো যে সেই আরএনএ এর করসপন্ডিং ডিএনএ এর পোরশনটা। তার মানে প্রথম কলামটা রিপ্রেজেন্ট করবে সেই আরএনএ টা না, কিন্তু আরএনএ এর করসপন্ডিং ডিএনএ এর পোরশনটা। তার মানে যেই প্রোটিন গুলো উৎপন্ন হচ্ছে সেই প্রোটিনটার করসপন্ডিং ডিএনএ পোরশন থাকবে। তাহলে এটার আবার আরেকটা স্পেশাল নাম আছে যে প্রোটিনের করসপন্ডিং ডিএনএ পোরশন, এটাকে তো জিন বলে। তো আরএনএ এর যে ইয়েটা পোরশনটা সেটা জিন না, প্রোটিনের পোরশন ডিএনএ এর পোরশনটা হলো জিন। তো এটাকে আবার অনেকগুলো পুরা ডিএনএ সিকোয়েন্সটা যে অনেকগুলো জিন সম্বলিত, তো সেই পুরা ডিএনএ সিকোয়েন্সটাকে আবার জিনোম সিকোয়েন্সিং জিনোম বলা হয়। আর জিনোমের ঠিক যেই অংশটার থেকে প্রোটিন উৎপন্ন হয় সেটাকে জিন বলা হয়। তো আমাদের টেবিলে আমরা এই জন্য যে প্রবলেমটি একটু বললাম তার জন্য ডিএনএ না রেখে জিনের ইনফরমেশন রাখি, মানে আরএনএ না রেখে জিনের ইনফরমেশন রাখি। মানে কোন প্রোটিনটার জন্য করেসপন্ডিং কোন কোডনটা আছে আমার সেটা। হ্যাঁ হ্যাঁ, এই এভাবে রাখার পরে তো দেখা যাচ্ছে। তো আর
যেই জিনগুলো আছে যে এগুলোকে ভেরিয়েবল বলা হয়, মানে যে আমাদের প্রত্যেকটা কলামের প্রত্যেকটা জিন, একটা জিনকে বলা হয় একটা ভেরিয়েবল, মানে এই জিনের জন্য একটা স্পট 1 এর একটা ভ্যালু, স্পট 2 এর একটা ভ্যালু। তো এই নামটাই দেওয়া হয়েছে আর কি প্রোগ্রামের মধ্যে, বা যখন প্রোগ্রামিং করবেন তখন দেখবেন যে কলামগুলোকে ভিআর বলা হচ্ছে, কলামের ইনফরমেশন, যেমন জিন 1টাকে বলা হচ্ছে VAR1, VAR2, তো এইভাবে থাকে। আর প্রত্যেকটা স্পটকে বলা হয় অবজারভেশন বা OBS। এটা হলো আমাদের ভেরিয়েবল 1। প্রথম যেই কলামটা, সেই কলামটা হলো প্রথম ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলের মধ্যে আমাদের বিভিন্ন ভ্যালু থাকতেছে। আবার সেকেন্ড কলামটা সেকেন্ড ভেরিয়েবল, আর রোগুলো হলো অবজারভেশন। তো এই শুধুমাত্র জিন কাউন্ট বা স্পট এইটুকু ইনফরমেশন থাকে তাই নয়, বা আরো অনেক কিছু আরো ইনফরমেশন থাকে। তো দেখা যায় যে জিন 1 সংক্রান্ত কিছু ইনফরমেশন আরো থাকতে পারে, যেটা সেই জিন 1টার হয়তো থাকতে পারে যে কি কাজ করে, বা এরকম বেশ কিছু ইনফরমেশন থাকতে পারে। আবার অবজারভেশন গুলো সংক্রান্ত ইনফরমেশন থাকতে পারে। এখন আপনারা একটু বলেন তো অবজারভেশন সংক্রান্ত কি ইনফরমেশন থাকতে পারে, মানে এই ইয়েতে যে টেবিলটা আছে লেফট সাইডের, এটাতে কি কি ইনফরমেশন থাকতে পারে একটা আইডিয়া করেন। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। কোনো প্যাটার্ন, মানে প্যাটার্ন আছে কিনা এটা অবজারভেশনের মধ্যে কি থাকতে পারে? অবজারভেশনের মধ্যে প্যাটার্ন এরকম থাকে না, কিন্তু এখানে যেটা থাকবে সেটা হলো যে স্পটের, যেমন একটা জিনিস থাকতে পারে তা হলো স্পটের কোঅর্ডিনেটটা, যে স্পট 1টার যে 2D কোঅর্ডিনেট, তারপরে এরিয়া, এরিয়া বলতে আর কি 2D কোঅর্ডিনেটের আমি স্পটটা এক্স্যাক্টলি আমি কোথা থেকে নিচ্ছি, স্পটের লোকেশনটা। হ্যাঁ, এটা তো মেশিং, এই একটু আগে তো এই যে একটা মেশিং দেখালাম যে, জি 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 জি, হ্যাঁ যে এটা এই মেশিং এর রিড করার সময় তখন ইনফরমেশন গুলো রেডি হয়ে যায়। আর স্লাইড গুলো স্পেশালাইজড স্লাইড। তো তখন আমরা স্পটের লোকেশন গুলো তখন ডাটা প্রিপারেশন হওয়ার সময় হয়ে যায় কাজগুলো। তা আপনাদের ল্যাবে যেতে হবে না, ডাটাগুলো প্রিপেয়ার করাই আছে অনলাইনে। তো এরকম কোঅর্ডিনেট থাকে। এরপরে স্পটটার একটা ক্লাস্টারিং ইনফরমেশন থাকতে পারে, যে স্পট 1টা কোন ক্লাস্টারে আছে। যেমন একটা ব্রেনের টিস্যুর মধ্যে হয়তো হোয়াইট ম্যাটার একটা পার্ট, একটা টিস্যু, তো সেই টিস্যুটার এখানে হয়তো বলা থাকতে পারে যে অবজারভেশন 1টা আসতেছে ওই জায়গা থেকে, হোয়াইট ম্যাটার থেকে। কিন্তু এই জিনিসগুলো আসলে পরে আমরা বের করি, পরে অ্যানালাইসিস করার মাধ্যমে। কিন্তু যদি আর কি মেশিং এর মধ্যে কেউ আগে থেকে সেট করে দেয় তখন সেটা থাকতে পারে। তারপরে সেই স্পটটার হাইলি ভেরিয়েবল কিনা, এরকম কিছু কিছু বিষয় থাকে। মানে স্পট হাইলি ভেরিয়েবল বলতে ওই স্পট গুলো হয়তো অন্যান্য টিস্যুর মধ্যে অনেক সেম কাছাকাছি আরএনএ সিকোয়েন্স গুলো পাওয়া যায় নাই। একজন মানুষের ব্রেনের মধ্যে সেই টিস্যু নিয়ে যে এরকম সিকোয়েন্স পাওয়া গেছে, আরেকজন মানুষের মধ্যে আরেক রকম পাওয়া গেছে স্পট 1 এর জন্য। তো ওই জায়গাটা এরকম অনেক ভেরিয়েবল, সেই বিষয়টা থাকতে পারে যে স্পট 1 এর এরকম অনেক চেঞ্জ হয়। আর আরো এরকম কিছু বেশ কয়েকটা টেবিল থাকতে পারে। তো ডাটাটা এভাবে যে রাখা হয় এটাকে বলা হয় যে অ্যানোটেটেড ডাটা। পাইথনের একটা লাইব্রেরি রয়েছে ANN ডাটা, কিন্তু আপনি যে ল্যাঙ্গুয়েজে করেন কাজ তখন ডাটাটা এরকমই থাকবে। অথবা পাইথন ল্যাঙ্গুয়েজ যদি পরে নতুন ভার্সন আসে তখন দেখা যাবে যে ডাটা স্ট্রাকচারটা সেমই আছে। কিন্তু আমাদের মেইন ফোকাস থাকবে হলো যে প্রথম যে টেবিলটা দেখালাম, সাধারণত এটা নিয়ে কাজ করা হয়, অন্য ইনফরমেশন গুলো ওভাবে প্রয়োজন হয় না। তা আমরা যেই রিসার্চে ফোকাস করতেছি যে ক্লাস্টারিং, আমাদের ফোকাস থাকবে ক্লাস্টারিং। তো সেই ফোকাসের মধ্যে বা সেই কাজটার মধ্যে অন্য টেবিলগুলার খুব একটা ব্যবহার হয় না।
স্যার স্পটের লোকেশন গুলো কি সবসময় 2D কোঅর্ডিনেটসে হয় নির্দিষ্টভাবে, নাকি 3D কোঅর্ডিনেটসও হতে পারে? 2D তেই থাকে। মানে আমি যতটুকু ডাটা নিয়ে কাজ করছি কখনো দেখি নাই যে 3D তে থাকতেছে। আর এখানে যে ডাটাটা থাকে তা হলো জিন কাউন্ট ডাটা, মানে জিন 1 কে কয়বার পাওয়া গেছে স্পট 2 তে, জিন 1 কে কয়বার বলতে আর কি জিন 1 কয়বার এক্সপ্রেস হয়েছে বা জিন 1 থেকে কয়বার আরএনএ উৎপন্ন হয়েছে সেই সংখ্যাটা থাকে, অথবা সেই সংখ্যাটার সাথে করসপন্ডিং কোনো সংখ্যা থাকে। অর্থাৎ এখানে যে 12 মানে যে জিন 1 টা 12 বার এক্সপ্রেস হয়েছে এটা নাও হতে পারে, তবে হতে পারে যে বারবার মেশিন জিন 1টাকে জিন 1টা রিড করছে বা এক জিনিসকে বারবার রিড করে 12 বানাইছে। তারপরে যদি একটা বিষয় চিন্তা করে দেখেন যে একটা জায়গায় যদি একই জিনিস রিড করা হয়, রিড করার পরে একই জিনিস দেখা গেল জিন 1 অনেকবার রিড হইতেছে আর জিন 2 অনেকবার রিড হইতেছে, তাহলে তো সাধারণত এরকমই হওয়ার কথা যে জিন 1টা জিন 2 এর চেয়ে সম্ভবত বেশি আছে। সেটা কি ক্যান্সার বোঝায়, মানে এক জিনিস বারবার ওইখানে আছে, অনেক বেশি কোষ? না এই টাইপের এইখানে সেটা ক্যান্সার নাও মিন করতে পারে, হয়তোবা হতে পারে অ্যালার্জি হতে পারে, অ্যালার্জির সময় তো হয়তো অনেকবার এক্সপ্রেস হইতেছে জিনটা সেই ইয়েগুলো উৎপন্ন করার জন্য। হিস্টামিন, অ্যালার্জির জন্য আমরা ওষুধ খাই অ্যান্টিহিস্টামিন, তো আগে হিস্টামিন উৎপন্ন হয়, সেটা উৎপন্ন হওয়ার জন্য হয়তো অনেকবার একটা জিন আছে, তো সেটা অ্যালার্জিও হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু এখানে মূল বিষয়টা হলো আসলে এই যে কাউন্টটা আছে এটা অনেকটা মানে এক পাতিল ভাত আছে ধরেন আপনার কাছে, পাতিলের মধ্যে নষ্ট আছে কিছু 20% হয়তো নষ্ট ভাত বা নষ্ট চাল আছে কালো, তো আর বাকি 80% হলো ভালো সাদা চাল। এখন যদি আপনি বারবার একটা করে চাল নেন আবার চালটা রাখার পরে দেখা গেল যে 2000 বার এরকম রিড করলেন, তখন তো দেখা যাবে প্রবাবিলিটি অনুযায়ী আপনার ওই 2000 বারের মধ্যে হয়তো বা 80% এর কাছাকাছি টাইম বা 75% অথবা 85% সাদা ভাতই ছিল। এখন এটা বুঝতে পারছেন অ্যানালজিটা? জি জি, মানে আমার যতক্ষণ না একটা নষ্ট ভাত আসতেছে আমি চিন্তা করব যে আমার এখানে হয়তো ভালো ভাতটাই বেশি, এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, মানে প্রবাবিলিটি অনুযায়ী আপনি যদি বারবার নিতে থাকেন আবার রাখতে থাকেন, মানে একটা পাতিলে সাদা আর কালো দুই ধরনের ভাতই আছে, আপনি বারবার নিতেছেন আবার রাখতেছেন, যদি সাদা ভাত অনেক বেশি থাকে কালোর চেয়ে তাহলে তো আপনার যখন তুলবেন প্রবাবিলিটি অনুযায়ী র্যান্ডম ভাবে নিলে সাদা ভাতই বেশি থাকবে মানে আপনার হিসাবের মধ্যে। জি হ্যাঁ, এখানে মূলত এই কানগুলা ওরকম একটা সংখ্যা রিপ্রেজেন্ট করে, কারণ আমরা একদম পারফেক্টলি একটা আরএনএ রিড করলাম বা সেই জিনের করসপন্ডিং আরএনএটা রিড করলাম, এরপরে আবার সেকেন্ড টাইম আরেকটা আরএনএ কে রিড করব, ওই আরএনএটাকে ডিলিট করে দিব, এইভাবে করা যায় না, একটা সুপের মতো থাকে জিনিসগুলা। তো এই জন্য এই কাউন্টটা আসলে এই পারফেক্ট সংখ্যাটা নাও হতে পারে। এখন আমরা এই টেবিলটা নিয়ে কাজ করব, কিন্তু ডাইরেক্ট মেশিন লার্নিং এর মধ্যে আমরা এটাকে ঢুকাই দিব এইভাবে করা যায় না, যদিও কাজ করবে কিন্তু আমাদের অ্যাকুরেসি খুব একটা ভালো আসবে না। এই জন্য যাতে অ্যাকুরেসিটা আরো ভালো আসে এই জন্য কিছু প্রিপ্রসেসিং করতে হয়, অর্থাৎ এই ডাটাটার উপরে কিছু কাজ আগে করে নিতে হয় মেশিন লার্নিং এ ঢুকানোর আগে। যদিও মেশিন লার্নিং যে কাজগুলো সামনে এখন দেখাবো তো সেগুলো মেশিন লার্নিং মডেলের পক্ষেও হয়তো বা সামনে ভবিষ্যতে 20-30 বছর পরে হয়তো সম্ভব হয়ে যাবে, হয়তো মডেল আরো উন্নত হয়ে গেলে তারা নিজেরাই সেই কাজগুলো করে নিবে, কিন্তু এখন সেগুলো ম্যানুয়ালি করতে হয়। তো সেই স্টেপগুলো হলো জিন সিলেকশন, তারপরে নরমালাইজেশন বলা হয়, লগ 1p স্কেলিং, আর সবার শেষে পিসিএ। এই স্টেপগুলো যে সবগুলোই থাকতেই হবে এরকম না, মেশিন লার্নিং এ ডাইরেক্ট এই টেবিলটাকে প্রয়োজন অনুযায়ী আসলে হ্যাঁ প্রয়োজন অনুযায়ী, অথবা হয়তো মেশিন লার্নিং মডেলটা এমন ভাবে বানানো হইলো যে মডেলটা আমরা কিভাবে চাই সেভাবে আর কি। হ্যাঁ
সেই মডেলটার অনুযায়ী এখানে হয়তো কিছু স্টেপ বাদ দিতে হতে পারে বা একাধিকবারও করতে হতে পারে, হয়তো জিন সিলেকশনের মধ্যেও পিছিয়ে করতে হলো এরকম থাকতে পারে। এরকম জিন সিলেকশনটা কি আমি যে জিনগুলো নিয়ে মাত্র টেবিলটা দেখতেছিলাম সেখানে যে জিনগুলো আমি দিচ্ছি? না না, জিন সিলেকশন অর্থ এই টেবিল থেকে আমরা কি কি জিনকে সিলেক্ট করব, মানে পুরা ডাটাটা প্রিপ্রসেসের মধ্যে এই টেবিল থেকে কিছু জিন বাদ দেওয়া হবে, এরকম কিছু বিষয় টুইনিং এর মতো আর কি অনেকটা। হ্যাঁ হ্যাঁ। এখন তাহলে জিন সিলেকশনটা একটু দেখি কিভাবে করে আর কেন করে। প্রথমে কারণ এখানে কলাম অনেক বেশি থাকে, জিনের 30,000, যেমন আমি একটা স্যাম্পল নিয়ে কাজ করছিলাম ওটাতে 32,000টা জিন ছিল, তার মানে কলামের সাইজ ছিল 32,000। তাহলে এরকম কলাম দিয়ে মেশিন লার্নিং এ তার মানে কি হতে হবে, প্রথম ইনপুট প্রচুর ফিচার কমাইতে হবে, এটাকে ফিচার এক্সট্রাকশন। হ্যাঁ, এখানে ফিচার কমাইতে হবে, কারণ 32,000টা না হলে আমার ইনপুট লেয়ারে 32,000টা নিউরন থাকতে হবে, তো এটা তো অনেক কঠিন হয়ে যায়, কিন্তু হয় আসলে কাজ হয়, কিন্তু যাই হোক 32,000টা নিউরন থাকতে হয়। তাহলে এই বিষয়টা সাধারণত যখন সব কম্পিউটারের ক্ষেত্রে, যেমন ল্যাবরেটরিতে হয়তো দেখা যেতে পারে যে শক্তিশালী জিপিইউ নাই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে জিপিইউতে মডেলটাই রান করা যাচ্ছে না, জিপিইউর যে আছে আপনার র্যাম আছে বা জিপিইউ ভির‍্যাম, ভিডিও র্যামে ঢুকতেইছে না। তো এগুলো সব বাস্তব সমস্যা, ভিডিও র্যাম ফিল আপ হয়ে যাওয়া, তারপরে দেখা যাচ্ছে যে অনেক বেশি স্লো হয়ে যাচ্ছে। তো এইসব কারণে বাস্তবে 30,000টা রো নিয়ে বা 30,000টা কলাম নিয়ে কাজ করাটা খুব কঠিন। এই জন্য আমরা কিছু কলাম বাদ দিব, অর্থাৎ কিছু জিনকে বাদ দিব, যে আমরা বলবো যে এইসব জিন নিয়ে আমাদের কাজ করার দরকার নাই। তাহলে কিভাবে আমাদের ডেটা সেটটাতে কি জাস্ট এরকম একটা স্যাম্পল থাকে নাকি অনেকগুলো থাকে? হ্যাঁ, একটা বায়োলজিক্যাল স্যাম্পলের জন্য ডিএলএফসির জন্য একটাই থাকবে, এরকম একটা টেবিলই থাকবে। একটা টেবিল থাকতে তো 32,000 খুব বেশিও না আসলে, তাই না? না, যে আমার এখন তো অহরহ ইউজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আরো আমরা তো সবসময় এফিসিয়েন্সির কথা চিন্তা করি। হ্যাঁ, হাই পাওয়ারফুল জিপিইউতে করা যায়, কিন্তু আমাদের টার্গেট থাকবে যাতে মোবাইলেও করা যায়। এটাই ওদের একটা মানে টকিং পয়েন্ট। রিসার্চের মধ্যে টাইম দেওয়া থাকে যে এটা আমাদের 1 সেকেন্ডে হইতেছে, এটা 0.5 সেকেন্ডে হইতেছে, তার মানে এটা ভালো, মোবাইলেও মানে মোবাইলেও এটা ইউজ করা যাবে। কারণ রিসেন্টলি একটা মেশিনও আবিষ্কার হয়েছে, দাঁড়ান একটু দেখাই, তাহলে মোটিভেশনটা বোঝা যাবে কারণ এত স্পিডের পিছে কেন যাওয়া হচ্ছে। এই যে এটা হলো সিকোয়েন্সার, একটা হার্ভার্ডে নতুন বানানো হয়েছে। এখানে যে মেশিনটা দেখা যাচ্ছে, যেমন এখানে একটা মেশিন আছে, আপনাদেরকে বলছিলাম যে যেটা 10 কোটি পর্যন্ত দাম হয়। হ্যাঁ হ্যাঁ, এই মেশিনটার কাজই এই ছোট আইফোনের চেয়ে কম দামের এই মেশিনটাতে করানোর চেষ্টা করা হইতেছে। তো এই জন্য আর কি চেষ্টা করা হয় যত কম প্রসেসিং পাওয়ারে করে ফেলা যায় কাজ, কারণ জিন রিড করা, সিকোয়েন্স রিড করা অনেক কম্পিউটেশনালি এক্সপেন্সিভ, কিন্তু ওরা চেষ্টা করতেছে তারপরেও যাতে ল্যাবরেটরিতে হাতে নিয়েই কাজ করে ফেলতে পারে। তা আমাদের এই জন্য টার্গেট থাকবে সব সময় যত এফিশিয়েন্ট করা যায় তত ভালো। হয়তো আমরা অ্যাকুরেসি, আমরা একই সাথে অ্যাকুরেসিটাও বাড়ানোর চেষ্টা করব, আবার টাইমও কমানোর চেষ্টা করব। এই জন্য এতক্ষণ যে মেশিনগুলো দেখালেন এত এক্সপেন্সিভ, এগুলো নিয়ে রিসার্চ করা তো টাফ। হ্যাঁ হ্যাঁ, এগুলো সাধারণত নিজে কিনে করে না কেউ, ল্যাবরেটরিতে থাকে, অলরেডি अवेलेबल ডেটা সেট আছে ওগুলোতে। হ্যাঁ হ্যাঁ, ডেটা সেট अवेलेबल আছে। আর যদি নিজে কখনো করতে চান তাহলে সিকোয়েন্সার করা যায়, এরকম 30,000 পরে একটা, যেমন ধান না গরুর একটা অসুখের জন্য করা হয়েছিল, তো এখানে সিঙ্গাপুরে পাঠাইতে হয় স্লাইড 30,000 পরে। তা আপনি যদি একটা থিসিস করেন মাস্টার্সের বা পিএইচডি, তখন 30,000টা খুব একটা বড় অ্যামাউন্ট না। আপনি তো আর মেশিনটা কিনতে হবে না, আপনার স্যাম্পল থাকবে, স্যাম্পলটা পাঠাই দিলে তাদের কাছে বা যারা এই সিকোয়েন্সিং ল্যাবরেটরিতে পাঠাই দিলে সিকোয়েন্স করে দিবে।
একটু হেক্টিক এত এক্সপেন্সিভ হওয়ার কারণে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন ওরা চেষ্টা করতেছে যাতে আইফোনের মতো কম দামে নিয়ে আসা যায়, যাতে সবাই ছাত্ররা দেখা গেল যে মাস্টার্সের ছাত্র সবার নিজেরই থাকলো এক একটা করে, বা পিএইচডি স্টুডেন্টদের নিজেরই থাকলো মেশিন। নিজের না থাকলেও প্রত্যেকটা ইউনিভার্সিটিতে থাকলো এরকম। হ্যাঁ হ্যাঁ, সেটা চেষ্টা করা হইতেছে। হ্যাঁ, এখন তাহলে আমরা জিন সিলেকশন কলাম কিছু কমিয়ে আনার কথা বললাম, তো কিভাবে সেই কাজটা করা যায়, কিভাবে আমরা কোন কোন কলামগুলো বাদ দিব। তাহলে আমাদের আগে প্রথমে দেখতে হবে যে আমাদের টার্গেটটা কি, গোলটা কি। আমাদের গোল হলো, একটু আগে বললাম যে ক্লাস্টারিং করা। একদম প্রথম পিকচারটায় যাই আবার, তোমরা এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাস্টার করা আছে, মানে এগুলো হলো বিভিন্ন ক্লাস্টার, বিভিন্ন টিস্যু আর কি। আমার একটা স্যাম্পলের মধ্যে কয়েক ধরনের টিস্যু আছে, তো এক একটা টিস্যুকে এক এক রং দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। এইখানে যত স্পট আছে তারা একটা টিস্যুর আন্ডারে, পরের স্পটটা আরেকটা টিস্যুর আন্ডারে। তো এই ক্লাস্টারিংটা করা হয়েছে ম্যানুয়ালি, যেটা অনেক বেশি মানে ইয়ে করা আর কি, আরো বেশি এক্সপেন্সিভ। আমরা তো যেই কম্পিউটেশনালি ক্লাস্টারিং করব আরএনএর ডাটা থেকে, কিন্তু এটা ম্যানুয়াল অ্যানোটেশন বলা হয়। তো এইভাবে অ্যানোটেশন করে যে অনেকগুলো স্পট বের করলো, তা আমরা যদি ক্লাস্টারিং করতে চাই তাহলে কাদেরকে বাদ দিব, সেটা হলো যারা কম ভেরিয়েবল। অন্য কথায় জিন ওয়ানটা দেখা যাইতেছে যে স্পট ওয়ানের মধ্যে 10 বার করে আছে, স্পট 2 এও 10 বার আছে। যেমন জিন 3টা ধরি, জিনতে ধরলেন যে প্রথম সেলে 10, সেকেন্ড সেলেও 10, থার্ড, এবং সবগুলাতেই 10 জিন 3 এর জন্য, মানে সব স্পটেই এই জিনটা সমান সংখ্যক বার আছে। তার মানে এটা সিগনিফিক্যান্ট কম। হ্যাঁ হ্যাঁ, তার মানে ক্লাস্টারিং এর ক্ষেত্রে এই জিনটা পার্থক্য করে না কোন স্পটের সাথে কোন স্পটের, সবাইকে বলবে যে এক ক্লাস্টার। এই জন্য সিগনিফিকেন্স নাই এটার। হ্যাঁ হ্যাঁ, ক্লাস্টারিং এর ক্ষেত্রে এই জিনটার সিগনিফিকেন্স নাই। তো এরকম অনেক জিনেরই থাকতে পারে, বা সাধারণত সবই যে সেম নাম্বার এরকম হয় না। দেখা যায় যে একটা 10-11 করে আছে, এক জায়গায় আছে কিছু, আর আরেকটা জিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 100 করে আছে, আবার 500 করেও অনেকগুলো আছে। তো তখন দেখা যাবে যে পরেরটা বেশি সিগনিফিকেন্স। তো এই কাজটা কিভাবে করা হয়, আমরা মানে অ্যালগরিদমটা কি, এইভাবে ভেরিয়েবল হাইলি ফ্রিকোয়েন্সি সবইতে বোঝা যায় নাই, সব স্পটে এটার ফ্রিকোয়েন্সি কেমন এটাই না শুধু। হ্যাঁ হ্যাঁ, সব স্পটে ফ্রিকোয়েন্সি টা পরিবর্তনশীল কিনা, মানে ফ্রিকোয়েন্সি মানে জিন 2 এর কোন স্পটে কতবার আছে এটা কি ফ্রিকোয়েন্সি বলা হয়। মানে জিন 2টা যেমন স্পট 1 এর 776 বার আছে, তাহলে স্পট 1 এর ফ্রিকোয়েন্সি হলো 776। তাহলে এখন যদি সবাই 776 হয় সব স্পটের জন্য, তাহলে আমি বলবো যে জিন 2টা কোনো সিগনিফিকেন্ট এফেক্ট ফেলতেছে না। তো এখন এই বিষয়টা আমরা যে অ্যালগরিদমটার মাধ্যমে বের করা হয়, বা যে প্রসেসের মাধ্যমে আমরা হাইলি ভেরিয়েবলদেরকে বের করি, সেটা হলো ভেরিয়েন্স বের করার মাধ্যমে। তা ভেরিয়েন্স অর্থ যে কেমন উঠানামা করে, মানে ফ্ল্যাকচুয়েশনটা দেখবো আমরা। হ্যাঁ হ্যাঁ, ভেরিয়েন্স বের করার একটা ইয়ে আছে, সূত্র আছে, এটা এখানে লিখি অ্যাড করি নাই, যদি আপনারা যে সার্চ দিয়ে দেখতে পারেন। তো ভেরিয়েন্সটা আমাদেরকে বলবে যে কেমন উঠানামা করে, যে একটা জিন 1টা বিভিন্ন স্পটের জন্য কম বেশি কেমন থাকে। যদি দেখা যায় যে একটি স্পটে 1 বার আছে, একটাতে 1000 বার আছে, একটাতে আবার 50 বার, এরকম অনেক উঠানামা করতেছে জিন 1টা, তাহলে সেটার ভেরিয়েন্স বেশি হবে। দ্যাট মিন্স এটা সিগনিফিক্যান্ট। হ্যাঁ হ্যাঁ, তার মানে সেটা আর কি স্পটগুলোকে এই জিনটা দিয়ে আলাদা করা যেতে পারে, কারণ এ অনেক উঠানামা করতেছে। তার মানে সম্ভবত ও একটা যে যাদের মধ্যে বেশি আছে, যেই স্পটগুলোর মধ্যে সম্ভবত সেই স্পটটা একটা ক্লাস্টারের অধীনে হইতে পারে, আবার আরেকটা ক্লাস্টারে জিন 1 কম আছে, তার মানে সেটা আরেকটা টিস্যু। তো এরকম ভাবে এই জিন 1 এর ভেরিয়েন্স বেশি থাকলে এটাকে আমরা নিব। তো যেইভাবে করব কাজটা, ভেরিয়েন্স ক্যালকুলেট করা হয়, তারপরে নরমালাইজ করা হয়। নরমালাইজ অর্থ হলো যে ভেরিয়েন্স গুলোকে যোগ করে তারপরে একটা রেঞ্জের মধ্যে আনা। হ্যাঁ হ্যাঁ, রেঞ্জের মধ্যে আনা, আর এরপরে র্যাঙ্ক করা হয়।
যে যারা বেশি ভেরিয়েন্স বেশি ছিল তাদেরকে র্যাঙ্ক করব, তারপরে র্যাঙ্ক করে তাদের সিলেক্ট করব। হয়তো আমি হয়তো প্রথম 3000, আমি যে প্রথমে বললাম যে 30,000টা কলাম, 30,000 থেকে আমি 3000 টপ র্যাঙ্কদেরকে নিব। তাহলে 30,000 জনকে এভাবে হাইলি ভেরিয়েবল বলে দিব। তো জিন 1 অনেক ভেরিয়েবল, হাইলি ভেরিয়েবল, জিন 2 আবার জিন 3 হয়তো ফলস। তাহলে জিন 3, 4, 5 এদেরকে আমরা পরে আর রাখবো না, বাদ দিয়ে দিব আমাদের টেবিল থেকে। তো এটা হলো মানে ওভারভিউটা কিভাবে জিন সিলেকশন কাজ করে। মানে মোটামুটি আমি সিগনিফিকেন্সটা চেক করতেছি যে কোনটার সিগনিফিকেন্স কেমন আমার এই ডেটা সেটটাতে। হ্যাঁ হ্যাঁ, আর সেই সিগনিফিকেন্স হলো কোনটা বেশি উঠানামা করে। যেটা বেশি হবে সেটা আমি রাখবো, যেটা কম সেটা বাদ দিয়ে দিব। হ্যাঁ, মানে যেটা উঠানামা বেশি করে, বেশি কম না, যেটা উঠানামা বেশি করে জি জি সেটাকে আমরা রাখবো, আর উঠানামা কম করলে বাদ দিয়ে দিব। হ্যাঁ, তাহলে এরপরে কিন্তু এখানে কিছু প্রবলেম আছে। যেমন যেই জিনগুলো বেশি এক্সপ্রেস হয় সেগুলো বেশি ভেরিয়েবলও হয়। এটার অর্থ হলো যে একটা এক্সাম্পল দিয়ে চিন্তা করেন, ধরেন এলন মাস্ক আর জেফ বেজোস, একজন হলো ফার্স্ট, একজন সেকেন্ড টাকা পয়সার দিক দিয়ে, কিন্তু এই দুইজনের ডিফারেন্স কিন্তু 200 বিলিয়ন। দুইজনেই অনেক বেশি বড় লোক, তো ওদের ডিফারেন্সটা অনেক বেশি থাকে, বেশি দেখা যাচ্ছে। কিন্তু দুইজন গরিব মানুষের বা কম টাকা পয়সাওয়ালা মানুষের মধ্যে যদি তুলনা করেন, হয়তো একজনের আছে 1 লক্ষ আর একজনের 2 লক্ষ, একজন আরেকজনের তুলনায় ডাবল পয়সা, কিন্তু তাদের পার্থক্যটা কিন্তু অনেক কম। তার মানে যদি জিন এক্সপ্রেশন বা যে কোনো ক্ষেত্রে কম দুইটা যদি এটার আরেকটা বিষয় আছে, এটা হলো যে ম্যাথমেটিক্যালি যদি র্যান্ডম নাম্বার নিতে থাকেন, যে 1, 2, 3, 4 থেকে বা এরকম 1 মিলিয়ন পর্যন্ত বিভিন্ন র্যান্ডম নাম্বার নিতেছেন, এরপরে একটা যদি রেঞ্জের মধ্যে নেন, যেই প্রথম 1 থেকে 10 এই রেঞ্জের র্যান্ডম নাম্বারগুলো, আবার ধরেন পরের রেঞ্জের নিলেন, তাহলে সাধারণত দেখা যায় যে যদি নাম্বারগুলো হাই হয় তখন তার মধ্যে ভেরিয়েন্স বেশি থাকে। এটা বুঝছেন, অ্যানালজিটা বুঝছেন? মানে আমরা ভ্যারিয়েন্সের মধ্যে আবার ভ্যারিয়েন্স খুঁজবো। ভেরিয়েন্সের মধ্যে ভেরিয়েন্স ওভাবে হয়তো বলা যায় না, মানে এটা হলো আরেকটু ক্লিয়ার করে দেন এটা। হ্যাঁ, এটা হলো যে সাধারণত আপনি যে কোনো বাস্তবের ইভেন্টের কথা চিন্তা করেন, সেটা যেমন টাকা পয়সার কথা যদি চিন্তা করেন, পৃথিবীতে যে সবচেয়ে বড় লোক আর পৃথিবীতে যে সেকেন্ড বড় লোক, সেই দুইজনের মধ্যে টাকা পয়সার যে পার্থক্য, আর পৃথিবীতে যে মনে করেন যে অনেক গরিব, শেষ সবচেয়ে গরিব, আর এরপরে তার চাইতে আর একটু টাকা বেশি, মানে দ্বিতীয় গরিব, কার পয়সার পার্থক্য বেশি হবে? যারা বড় লোক তাদের। হ্যাঁ, এই বিষয়টা বায়োলজিক্যালও এই বিষয়টা দেখা যায়। এটার আসলে অনেক আছে, ফিজিক্সের থেকে ব্যাখ্যা আছে, ম্যাথমেটিক্স থেকে ব্যাখ্যা আছে, তো ওগুলো সার্চ দিয়ে দেখতে পারেন, কিছু ইন্টারেস্টিং ব্যাখ্যা আছে যে ক্ষেত্রেও, জিনের ক্ষেত্রেও এরকম, যে জিনগুলো অনেক বেশি এক্সপ্রেস হয় সেই জিনগুলোর মধ্যে ভেরিয়েন্সও বেশি থাকে। অর্থাৎ যে জিনটা প্রথম কলামে, এখানে হয়তো আপনি প্রথম কলামে হয়তো 776 বার আছে, সে দ্বিতীয় কলামে থাকবে 400 বার, তো তৃতীয় কলামে 300 বার, এইভাবে অনেক তার মধ্যে দেখা যায় পার্থক্য বেশি থাকতেছে। কিন্তু জিন 3 তার সে প্রথম কলামে যদি একবার থাকে, দ্বিতীয় কলামে সে থাকবে 2 বার, তৃতীয় কলামে হয়তো আবার 5 বার, এরকম। এইভাবে এটা তো জিন ওয়াইজ নরমালাইজ করে নিলেই হয় না? না, এটা নরমালাইজেশন করে সলভ করা হয় না, এটা করার আরেকটা মেথড আছে এই বিষয়টা বাদ দেওয়ার, তো সেটা আমি একটু পরে বলতেছি। একদম সিম্পলি নরমালাইজ করে এটা সলভ করা হয় না। তো স্যার, হ্যাঁ, এখানে আমার কনফিউশন হচ্ছে যে কোন ভ্যালুগুলো কম্পেয়ার করে দেখব যে ফ্লাকচুয়েট করতেছে কিনা। হ্যাঁ, এটা তো স্পট 1 আর 2 এর ডিফারেন্স। হ্যাঁ, সব স্পটগুলো ডিফারেন্ট। জি1 এর জন্য স্পট 1 স্পট 3000 ধরলাম, তাদের মধ্যে কেমন ফ্লাকচুয়েশন হয় সেটা। আচ্ছা,
হ্যাঁ, তো এরকম দেখ আবার জিন এক্সপ্লোশন বলে একটা বিষয় আছে, যেটার কারণে দেখা যায় যে বেশি যে জিনগুলো বেশি এক্সপ্রেস হয় সেগুলোর মধ্যে ভেরিয়েন্সও বেশি থাকে। এটা বায়োলজিক্যালি দেখা গেছে টেস্ট করে। এটা কি প্রকট জিন, প্রচ্ছন্ন জিন, মানে এই টাইপের জিনের ক্ষেত্রে? না না, ওরকম না। মানে জিন আচ্ছা। এক্সপ্রেশন মানে হলো যে এটা বায়োলজিক্যাল একটা ফিনোমেনা। এখন আমি যদি আপনি পড়েন তাহলে দেখতে পারবেন। আমি শুধু জানি যে এরকম জিন এক্সপ্রেশন একটা ফিনোমেনা আছে, এক্সপ্লোশন, যেটার জন্য বেশি কোন বৈশিষ্ট্য বেশি প্রকাশ পায়। হ্যাঁ হ্যাঁ, কোনো বৈশিষ্ট্য যদি একটা, অথবা আপনি আরেকভাবে চিন্তা করতে পারেন যে একটা স্পটে যদি কোনো বৈশিষ্ট্য অনেক বেশি প্রকাশ পায়, তাহলে আশেপাশের স্পট গুলাতেও ওই এফেক্টটা পড়ে, ওইটা বেশি প্রকাশ পাওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়। এইভাবে দেখা যায় যে যদি জিনের এক্সপ্রেশন লেভেল অনেক হাই থাকে তখন ভেরিয়েন্সও বেশি থাকে। এটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে তাহলে জিজ্ঞেস করেন, নাহলে পরে প্রবলেমে পড়বেন। বুঝতে পারছি। এই জিনিসটার জন্য যেই সলিউশনটা, যে যেমন একজন বলল যে নরমালাইজেশন করে এটা সলভ করা যায় কিনা, কিন্তু ওইভাবে না করে যেভাবে সলভ করা হয় সেটা হলো যে প্রথমে আগে এখানে একটা কোশ্চেন আছে, আমরা যদি নরমালাইজেশন করি তাহলে তো আমরা এই ডিফারেন্সটা ধরতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, নরমালাইজেশন করলে যদি এটাও তো একটা ইনফরমেশন, মানে কোনটা মানে বেশি হইতেছে, ফ্ল্যাকচুয়েট করতেছে। জাস্ট ফর সিলেকশন, এরপরও আমাদের অরিজিনাল ইনফরমেশনটা থাকবে। হ্যাঁ, যেমন হ্যাঁ, এখানে একটা বিষয় যে জিন সিলেকশন স্টেপটা কিন্তু আপনি পুরো বাদও দিয়ে দিতে পারেন। যেমন একটু আগে বললাম যে যদি শক্তিশালী জিপিও থাকে, এখানে সব স্টেপ গুলাই আসলে অ্যাকুরেসি যেভাবে বাড়ানো যায় সেইভাবে করা হয়। তো আপনার হয়তো যেভাবে জাস্ট সিম্পলি নরমালাইজেশন করলে হয়তো অ্যাকুরেসি বাড়ে না, এই জন্য এটা টেস্ট করে নাই বা ওইভাবে কাজটা করে নাই। আর আপনার এখানে আরেকটা বিষয় হলো যে বায়োলজিক্যাল এই কাজগুলোর ক্ষেত্রে একটা বায়োলজিক্যাল ব্যাখ্যা থাকতে হয়। বায়োলজিক্যাল ব্যাখ্যা যেমন আমি কেন করলাম, এখন নরমালাইজেশন করলাম, আমার নাম্বারগুলো অনেক বেশি, দেখলাম যে আমার নাম্বারটা অনেক বেশি, এই জন্য নরমালাইজেশন করলাম। তো এরকম সিম্পল ব্যাখ্যা তো নেওয়া যায় না। তখন জিজ্ঞেস করবে যে তাহলে আপনি যে ভেরিয়েন্স কমানোর জন্য নরমালাইজেশন, এটা কি ঠিক হলো? বা আপনার ভেরিয়েন্স কমানোর জন্য তো অন্যভাবে বের করা, ভেরিয়েন্স দিয়েই কাজটা করা উচিত ছিল। আপনি যেখানে জিন এক্সপ্রেশন লেভেল বেশি, সেটা ভেরিয়েন্স কমানোর জন্য ভেরিয়েন্সকে ইউজ কেন করলেন, এরকম বিষয় থাকে। তো বায়োলজিক্যালি তখন দেখা যায় যে এই ব্যাখ্যাগুলো দেওয়া যায় না। যেমন আমরা বায়োলজি থেকে জিন এক্সপ্লোশনের বিষয়টা জানতে পারছি যে জিন এক্সপ্লোশনের কারণে ভেরিয়েন্স বেশি হইতেছে, তার মানে এই ভেরিয়েন্সের বিষয়টা এটা আসছে বায়োলজি থেকে। এই জন্য ভেরিয়েন্সটাকেই আমরা যদি ইউজ করি তাহলে বায়োলজিস্টরা খুশি হবে, কারণ এখানে আবার বায়োলজিস্টদেরকেও খুশি করানোর বিষয় থাকে, যে ওনারা জানতে চায় যে কেন এইভাবে করলেন কেন, এরকম কিছু মানে ব্যাখ্যা থাকতে হয়। তো কারণ দেখা গেল যে আমি কাজটা করলাম হয়তো বায়োলজিক্যাল ভাবে চিন্তা না করে শুধুমাত্র ম্যাথমেটিক্যালি আমি অ্যাকুরেসি বাড়ানোর জন্য হ্যাঁ কাজটা করলাম, যে তো আমাদের দুইটাই চিন্তা থাকতে হবে, কিন্তু আমি পুরোপুরি বায়োলজিটা বাদ দিয়ে পুরো চিন্তা করলাম যে শুধু নরমালাইজেশন করে দেই, শুধু এইভাবে করি কি, বা শুধু মানে ম্যাথমেটিক্যাল কোন একটা ট্রিক্স ইউজ করি, কিন্তু তখন দেখা যাবে যে আপনার অন্য একটা স্যাম্পলের জন্য হয়তো এটা কাজ নাও করতে পারে নরমালাইজেশনটা, কারণ এটা বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এই থট প্রসেসটা আসে নাই। এই জন্য যেটা করা হয় তা হলো প্রথমে আমরা দেখব যে ভেরিয়েন্সের টা আসলে কার সাথে কোরিলেট করে। তো দেখা যায় যে মিনের সাথে কোরিলেট করবে, কারণ আপনার যদি এক্সপ্রেশন বেশি হয় তাহলে ভেরিয়েন্স বেশি, একটু আগে বললাম, তাহলে সেটার মিনও সাধারণত বেশি হবে, কারণ যেই হয়তো অনেক বেশিবার এক্সপ্রেশন হইতেছে। মিন মানে হলো এভারেজ কাউন্টটা, মানে এই মিনটা হলো আপনার এই একটা জিনের জন্য যেই কলামটা স্পট 1 স্পট 2 থেকে শুরু করে 3000টা যেই স্পট থাকবে তাদের জন্য যেই এভারেজটা হবে, অন এভারেজ অকারেন্সটা ওই জিনটার। হ্যাঁ ওই একটা জিনের একটা জিনের অন এভারেজ অকারেন্স পুরা স্যাম্পলটাতে, মানে পুরা কলাম
একদম পুরো কলামটা কি রিপ্রেজেন্ট করতেছে? সম্পূর্ণ কলামটা রিপ্রেজেন্ট করতেছে একটা জিন পুরো স্যাম্পলের জন্য মোট কয়বার দেখা গেছে। হ্যাঁ, কোন স্পটে কতবার সেটার অকারেন্সটা, সেটা আমি এভারেজটা নিই। হ্যাঁ, সবগুলো যোগ করে এভারেজ করলাম, তাহলে আমি পুরা স্যাম্পলের জন্য একটা আইডিয়া পেলাম যে এই জিনটা আর সংখ্যাটা কেমন থাকে পুরা স্যাম্পলে। আর ভেরিয়েন্সটাও তো পুরা স্যাম্পলের জন্যই, যেহেতু আসলে আমি সব স্পট একত্র করা মানেই তো পুরা স্যাম্পলটা। তাহলে আমরা এই দুইটা বিষয়ে যদি গ্রাফে প্লট করি তখন দেখা যায় যে একটা কোরিলেশন দেখা যায়। কোরিলেশন অর্থ হলো যে ভেরিয়েন্সের সাথে দেখা যায় যে ভেরিয়েন্স বাড়লে মিন বাড়তেছে, এরকম দেখা যায়। তো এটা কিভাবে দেখা যায়? এটা মিনটা যেহেতু করসপন্ড করতেছে আমার হাইলি ভেরিয়েবল জিনগুলার মিনও বেশি থাকবে, সেহেতু মিনের সাথে ভেরিয়েন্স এভাবে করসপন্ড করতেছে। এরপরে যে বিষয়টা করা হয় তা হলো যে লক করা হয়, কারণ দেখা যায় যে স্মুথ কম থাকে। স্মুথ কম মানে যে এখানে যেরকম দেখতে পাচ্ছেন যে একটু বেড়ে গেল, আবার কম বাড়লো, বেশি বাড়লো। তো এই বিষয়টা সলভ করার জন্য লগ ইউজ করা হয়। হয়তো আপনি এখানে লগ নাও ইউজ করতে পারেন, লগ নাও ইউজ করেও দেখতে পারেন ভালো হয় কিনা। তো এইভাবে দেখছে যে ভালো আসছে, আর এই জন্য একটা কারণ লগ ইউজ করার। তো আর যেহেতু আমরা একটু আগে বায়োলজিক্যাল আইডিয়া থেকে ভেরিয়েন্সের বিষয়টা আনছি, তো এখানে আবার কিছু ম্যাথমেটিক্যাল আইডিয়াও অ্যাপ্লাই করা হলো, যে লগ করে তাদেরকে স্মুথ করে ফেলা হলো, সেই ভ্যালুগুলোকে, ভেরিয়েন্স এবং মিনকে উভয়কেই লক করা হলো। তারপর যেটা করা হয় সেটা হলো রিগ্রেশন ইউজ করার মাধ্যমে কার্ভ ফিটিং করা হয়। এর অর্থ হলো আমরা একটা ফাংশন জেনারেট করব, যে ফাংশনটা মিনের জন্য ভেরিয়েন্স দিবে। অর্থাৎ আমার সুইটেবল ফাংশনটা মানে কোনটা এটার সাথে যায়? হ্যাঁ, এরকম একটা ফাংশন আমরা বের করব কার্ভ ফিটিং এর মাধ্যমে। এবং এই কাজটা কি করবে? একটা রিগ্রেশন অ্যালগরিদম এই কাজটা করবে। কার্ভ ফিটিং এর কাজটা যে একটা রিগ্রেশন অ্যালগরিদম করবে, যে এখানে যে রিগ্রেশন অ্যালগরিদমটা ব্যবহার করা হয় সাধারণত সেটা হলো লোয়েস্ট রিগ্রেশন। তো এই রিগ্রেশনটা বিভিন্ন এরিয়া, যেই পয়েন্টগুলো থাকবে গ্রাফে, সেই পয়েন্টের কিছু এরিয়া নিয়ে বের করে আর কি, পুরো তার নেইবারদেরকে বের করে সেই এইভাবে কাজটা করে, অনেকগুলো কার্ভ বানায়, সেগুলোকে আবার যোগ করে। তো সেটা আবার আরেকটা কমপ্লেক্স অ্যালগরিদম, তো সেটা বিষয়ে হয়তো ডিটেলস বলবো না, কিন্তু শুধু এটা জেনে রাখেন যে এই অ্যালগরিদমটাকে ইউজ করা হয়। ইউজ করে আমরা একটা রিগ্রেশন কার্ভ পাই। অন্য কথায় আমরা একটা ফাংশন জেনারেট করি, যে ফাংশনটা মিনের জন্য ভেরিয়েন্স দিবে। আমি যে এটা কি মানে একটা এরিয়া ড্র করে কোন ফাংশনের গ্রাফের সাথে এটা সবচেয়ে বেশি ম্যাচ করতেছে এটা দেখে, তাই তো? হ্যাঁ, মানে এটা মূলত আসলে আমাকে তো আর এইভাবে একটা কার্ভের ছবি দিবে না, আমাকে একটা ফাংশন জেনারেট করে দিবে। এই রেগ্রেশনটা একটা ফাংশন জেনারেট করে দিবে, লোয়েস্ট রেগ্রেশন। এটা যখন কল করা হবে এই ফাংশনটা, তখনও আমাকে আরেকটা ফাংশন জেনারেট করে দিবে, যে ফাংশনের ইনপুট হিসাবে আমি মিনের লগ দিলে আমি ভেরিয়েন্সের লগ পাবো, অথবা যেহেতু লগ থেকে আবার আমরা নাম্বারটা বের করে ফেলতে পারি, এই জন্য এইভাবে বলতে পারি যে আমরা সেই ফাংশনের ইনপুট হিসাবে মিন দিলে ভেরিয়েন্সটা পাবো। এটা বুঝতে পারছেন এই কাজটা? জি বুঝতে পেরেছি। এখানে মিনটা x হিসেবে কাজ করতেছে আর ভ্যারিয়েন্সটা y হিসেবে, যদি হ্যাঁ বেসিক ফাংশন এইভাবেই কাজ করে, এইভাবেই কোডের মধ্যে xy দিয়ে লেখা আছে। স্যার এই প্লটিং গুলো কি অলওয়েজ এভাবে লিনিয়ারলি আসবে? আমরা যেভাবে প্লট করলাম এইখানে যে তো পুরো লিনিয়ার নাই আসলে, একটু উপরে নিচেই আছে। কিন্তু আমরা যদি আরো স্ক্যাটার প্লট পাই, মানে এই পয়েন্টগুলো এরকম উপরে নিচে আছে, আরো তো থাকতে পারে, লাইক ডানে বামে উপরে নিচে, মানে একটা সার্কেলের মতো কোয়াড্রেটিকে যাইতে পারে কিনা, অথবা আরো একটু থাকতে পারে, হালকা পাতলা এরকম থাকবে, কিছু আউটলেয়ার তো থাকবেই। আর সেই আউটলেয়ার গুলো বাদ দিব স্যার? হ্যাঁ, আউটলেয়ার বাদ দেওয়ার জন্যই তো লোয়েস্ট রিগ্রেশন, যেমন একটু আগে বললাম যে বিভিন্ন নেইবার নিয়ে কাজ করে, মানে একটা এরিয়ার মধ্যে কাজ করে। স্যার তখন তো হচ্ছে আমরা এই যে এইভাবে যে লাইনটা আঁকতে পারলাম, অনেকগুলো আমাদের ডানে বামে পড়ে গেছে পয়েন্টগুলো, ওইভাবে তো একটা লাইন আমরা পাবো না। হ্যাঁ, এত সুন্দর পাবো না, এটা বোঝানোর জন্য আর কি বানাইছি। লাইনটা এত সুন্দর তো কখনোই হবে না।
একটু এরকম এরকম হবে, একটু এরকম এরকম, একটু কাঁপাইতে হবে। এটা হলো বোঝানোর জন্য। বুঝতে পারছি স্যার। এই যে এরকম অনেক ঝামেলাযুক্ত একটা কিছু হইতে পারে, যদি উপরের দিকে থাকবে, জেনারেল ট্রেনটা উপরের দিকে থাকবে, কিন্তু অনেক ঝামেলাযুক্ত একটা প্রবলেমেটিক একটা মানে অসুন্দর একটা জিনিস হবে। কিন্তু তার মানে না যে এরকম সুন্দর কখনোই হবে না, এরকম সুন্দরও হইতে পারে। কিন্তু যেহেতু আমরা লগ ইউজ করতেছি, ইউজ করার কারণে, লগের কারণে কিন্তু দেখা যায় যে অনেক বেশি ভ্যালু যেগুলো থাকে অনেক সেগুলো আবার কম হয়ে যায়। কারণ লগ ইউজ করার অর্থ কি? অর্থ হলো যে খুব বড় ভ্যালুকে ছোট করবে, খুব ছোট ভ্যালুকে খুব বড় করে দিবে, এরকম না না, ছোট ভ্যালুকে রেঞ্জে আনবে। ছোট ভ্যালুকে কম ছোট করবে, বড় ভ্যালুকে বেশি ছোট করবে। মানে যদি লগ 10 হয় সেটা কত হয়? 1 হবে। লগ 10 এর 10 মানে 1, আর লগ 10 এর 1000 মানে কত? 1000 মানে 3 বোধ হয়। হ্যাঁ, তার মানে 1000 কে 3 বানায় দেয়, কিন্তু 10 কে 1 বানায়। মানে বড় বেশি পার্থক্যকারী, বেশি যেগুলো অনেক বেশি অনেক বড় নাম্বারকে বেশি কমাবে, মানে এক্সপোনেনশিয়াল গুলোকে স্যার ডিক্রিজ করে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য অনেক বেশি উঠানামা করার পয়েন্ট ওইভাবে থাকবে না, যে অনেক বেশি উঠানামা, অনেক উল্টাপাল্টা হইতেছে, এরকম পয়েন্ট অনেক কম থাকবে। মানে স্যার আশেপাশেই থাকবে পয়েন্টগুলো। হ্যাঁ, আশেপাশেই চলে আসে আর কি এটা করলে। কিন্তু তার মানে যে আশেপাশে সবসময়ই থাকবে, কিছু কিছু আউটলায়ার থাকে, এই জন্য লোয়েস্ট রেগুলেশনটা ব্যবহার করা। আবার লোয়েস্ট রেগুলেশন ব্যবহার করার পরেও যে একদম পুরা অনেক স্মুথ কার্ভ পাওয়া যাবে এমন নাও হইতে পারে, কিন্তু সাধারণত এরকম একটা সিম্পলি কার্ভ চলে আসবে। স্যার আউটলায়ার কতটুকু বাদ দিতে হবে, এটা কি ডিটারমাইনেবল? হ্যাঁ, এটা থাকে, এটা আপনার প্রোগ্রামের ভেরিয়েবল থাকে। ভেরিয়েবল গুলো আপনি চেঞ্জ করতে পারবেন যে কতটুকু আউটলায়ার বাদ দিব বা বাদ দিব না। বুঝতে পারছি। কিন্তু এটা সম্পূর্ণ কনটেক্সটের উপর, তাই তো? হ্যাঁ, আউটলায়ার কতটুকু রাখবো? হ্যাঁ হ্যাঁ, এখানে একটা বড় ঝামেলা, যেমন আউটলায়ার কত রাখবো, এত রাখছি তাহলে এত কেন রাখলাম, তখন আবার গবেষকরা এগুলো যারা দেখে, রিভিউয়াররা, তখন আবার জিজ্ঞেস করবে যে এটা এত হয়ে আসতেছিল, সবাই তো এত দিয়ে করে, তুমি আউটলায়ারটা কি আরো এটা এরিয়া বাড়াইতেছো কেন, কমাইতেছো কেন, তখন অনেক এরকম আবার প্রশ্ন আসবে। তো সেগুলোর আবার ব্যাখ্যা দিতে হবে। আমি এটা দিছি যে এটা এইভাবে করতেছি কারণ ওই জিনগুলা এরকম অনেক বেশি আউটলায়ার হয়, এই স্যাম্পলের ক্ষেত্রে এরকম জিনগুলো অনেক বেশি আউটলায়ার সৃষ্টি করে, এই জন্য আমি এরিয়া বাড়াই দিতেছি বা কমাই দিতেছি, এরকম আবার তখন ব্যাখ্যা দিতে হবে। কিন্তু এগুলো সবই কনফিগুরেবল, আউটলায়ারটা বাড়ানো কমানো। মানে স্যার ট্রায়াল এন্ড এরর করে দেখতে হবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, ট্রায়াল এন্ড এরর, কিন্তু সেটার পিছনে আবার ব্যাখ্যা থাকতে হবে। ঝামেলাটা এইখানেই। আগে যেরকম আমরা যখন করতাম কাজ, আজকে 10 বছর না, হয়তো কত বছর হবে, 10 বছর হয়ে গেল না, 10 বছর না, হয়তো 7-8 বছর। আমি বিএসসি যে কমপ্লিট করছি 2018 সালের শেষের দিকে, 19 সালের শুরুর দিকে। তো তখন সেই সময় এগুলো অনেক ছিল, যে স্যাররা বলতো যে হাইপার প্যারামিটার টুন করো, লেয়ারের সংখ্যা বাড়াও, তারপরে এইভাবে নিউরনের সংখ্যা বাড়ায় কমায় বিভিন্ন স্ট্রাকচার বানায় দেখো কিভাবে করলে ভালো কাজ করে। তখন আমাদের সময় এগুলো অনেক বেশি ছিল, কিন্তু এখন রিসেন্টলি ওগুলোর আবার ব্যাখ্যা দিতে হয়, যে কেন নিউরন বাড়ানো হইলো, কেন কমানো হইলো, বা এটা কি যে আমি যে বাড়াই দিলাম, আমি যে একটা নির্দিষ্ট করে দিলাম সংখ্যাগুলা, নিউরনের সংখ্যা নির্দিষ্ট করে দিলাম, হার্ড কোডেড করে দিলাম, এটা কেন করলাম? হার্ড কোডেড না করে সেটা অটোমেটিক বের কেন করা গেল, অটোমেটিক কেন বের করা গেল না? এরকম অনেক ঝামেলা যুক্ত প্রশ্ন আসে বর্তমানে। মানে শুধু ট্রায়াল এন্ড এরর করলেই হবে না, কেন করতেছি উইথ এক্সপ্লেনেশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এই জন্য আপনি এই তাহলে রিগ্রেশনটা ইউজ করলাম, তো এটা ইউজ করার পরে কি করব? পরে তাহলে রিগ্রেশন কাট করে আমি কিভাবে বাদ দিব জিনদেরকে, সেটা হলো যে আমি দেখব যে আমার এক্সপেক্টেড ভ্যালু আর ভেরিয়েন্স যেটা আসলে আছে সেটার পার্থক্যটা কেমন। হ্যাঁ হ্যাঁ, কারণ দেখা গেল যে যেমন এইটা এই স্পটটা যেটাকে পয়েন্ট করে আসি, এটা দেখা গেল যে আমার এক্সপেক্টেড মানে ওই একই মিনটাই, যে মিনের জন্য এই পয়েন্টটা আমি আসলে পেয়েছি রিয়েল ডাটাতে দেখলাম, সেই একই মিনটা যখন আমি ফাংশনে দিতেছি তখন আরো কম
ভ্যালুর একটা ভেরিয়েন্স দিতেছে ফাংশনটা। ডেভিয়েশন দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ, তার মানে আমি বলবো যে এই যে জিনটা, এই যে জিনের জন্য আমি এই ভেরিয়েন্সটা পেয়েছি, এটা তো কোন একটা জিন, এখানে কোন একটা কলাম যার জন্য এই পয়েন্টটা আসলো, তো সেই পয়েন্টটা ভেরিয়েন্স অনেক বেশি, অর্থাৎ এই পয়েন্টটা সম্ভবত ক্লাস্টারিং এ অনেক এফেক্ট ফেলতে পারে। এই জন্য এই পয়েন্টটাকে আমরা চুজ করব, রাখবো, এই জিনটাকে আমরা রেখে দিব, আবার এই জিনটাকে রেখে দিব। কিন্তু একটা দেখা গেল যে আসলে অনেক কম ভেরিয়েবল, আমার কার্ভের চেয়ে কম ভেরিয়েন্স অথবা কার্ভের মতো প্রায়, যেমন এই পয়েন্টটা, এদেরকে আমরা বাদ দিব। তার মানে আমরা হয়তো এই দুইজন যে এদেরকে রাখবো। আসলে এটা নির্ভর করবে পুরোপুরি কত দেওয়া হলো, সেই ভ্যালুটা কত দেওয়া হলো তার উপরে, যে আমরা আসলে কাদেরকে কত বেশি হলে বাদ দেবো তার উপরে ডিপেন্ড করবে। তো আমরা আসলে তাহলে দেখা গেল যে এই দুইটাকে নিলাম, আর বাকি যারা অনেক কাছাকাছি আছে ও অথবা যারা কম আছে এক্সপেক্টেড ভেরিয়েন্সের চেয়ে, তাদেরকে আমরা নিলাম না। এইভাবে আমরা জিন সিলেকশন করব। এটা কি ক্লিয়ার? জি স্যার। তো এই ভেরিয়েন্সটা করার এই ইয়েটাকে ইউজ করেই, মানে এই আইডিয়াটাকে ইউজ করেই সিউরাট 3 একটা অ্যালগরিদম বানানো হয়েছে, যে মূলত বেসিক্যালি আমি যে আইডিয়াটা বলছি এটার উপরে কাজ করে। আর যত কোড দেখবেন অনলাইনে, যত পেপার দেখবেন, প্রায় সব জায়গাতেই সিউরাট 3 ইউজ করা হয়। তো আমি যেটা বললাম সেটাই এখানে একটু ইয়ে করে দেওয়া আছে, সেটার উপরে বেস করেই সিউরাট 3টা বানানো। এটা কি শুধু জিনোম সিকোয়েন্সের জন্য নাকি অন্যান্য ক্ষেত্রে? সিউরাট 3টা জিন সিলেকশনের জন্য, জিনোম সিকোয়েন্স বলা যাবে না, জিন সিলেকশনের জন্য। তো আপনার তো এই অন্য ইউজ কেস থাকতে পারে, সেটা আমার আইডিয়া নেই, কিন্তু এখানে দেখলাম আর কি এর ক্ষেত্রে অনেক বেশি ইউজ করা হইতেছে জিন সিলেকশনের ক্ষেত্রে। এবং সব যত রিসেন্ট যত পেপার দেখছি সবগুলার কোডের মধ্যেই সিউরাট 3 দেওয়া। এখানে এনএন ডাটা প্যারামিটারস, এগুলো হলো পাইথনের কোডের বিষয়, এক্সপ্রেশন ম্যাট্রিক্স, যেটা এটা হলো যে আমি যে টেবিলটা দেখাইলাম সেটাই হলো এক্সপ্রেশন ম্যাট্রিক্স। সেটা থেকে ডাটা দেখে ইন্টিজার কিনা, মানে ইন্টিজার থাকলে নিবে। আমি তো সব দেখলাম যে ইন্টিজার ছিল ভ্যালুর ভিতরে, এই টেবিলটা আর কি দেখবে যে ইন্টিজার নাকি অন্য কিছু। তো তারপরে ওরা যেভাবে কাজটা করে, যে জিনের আগে মিন ভেরিয়েন্স এগুলো বের করে নেয়, কারণ আগে তো আমাদের বের করতে হবে রিগ্রেশন করার জন্য, আগে ভেরিয়েন্স আর মিন বের করতে হবে। তারপর ওরা ব্যাচ আলাদা করা আছে কিনা সেইটা দেখে। এই সিউরাট অ্যালগরিদমটা দেখবে যে আমার কি ব্যাচ আলাদা করা আছে কিনা। তাহলে এখান থেকে একটা কোশ্চেন করা যায়, এই জায়গাটা থেকে এই ছবিটার সাথে মিলায় বলেন যে ব্যাচের ইনফরমেশনটা কোথায় থাকবে, আপনার কি মনে হয় কোন টেবিলে? রো বরাবর। হ্যাঁ, তাহলে কোন টেবিলে থাকবে এটা বলতে পারবো না। হ্যাঁ, রো বরাবর মানে এই টেবিলটাতে ব্যাচের ইনফরমেশন থাকবে, কারণ যে রো বরাবর অবজারভেশন 1 মানে স্পট 1 সংক্রান্ত ইনফরমেশন। তাহলে আমরা বলে দিব যে স্পট 1টা আসলে কোন ব্যাচের আন্ডারে পড়তেছে, স্পট 1 স্পট 2। তো ব্যাচ আমি বলবো এই দুইজন সেম ব্যাচ, 1 2 3 এরকম নাম দিলাম। তাহলে স্পট 1 থেকে স্পট 20 কে আমি ব্যাচ 1 বললাম, বা আমি জোর স্পট গুলাকে ব্যাচ 1 আর বিজোর স্পট গুলাকে ব্যাচ 2 এরকম বললাম। তো এইভাবে এই ইনফরমেশনটা থাকবে হলো এই টেবিলগুলোতে। অবজারভেশন যে টেবিলগুলো রো এক একটা অবজারভেশন বা এক একটা স্পটের ইনফরমেশন রাখবে, মানে আপনার কথাটি আর কি সেটাই হলো। আচ্ছা, তাহলে এই সেখান থেকে আমরা প্রত্যেকটা ব্যাচের জন্য ওরা এই কাজটা করবে, আলাদাভাবে রিগ্রেশন করে কার্ভ ফিটিং করবে, তারপরে সেই ব্যাচের জন্য আবার মিন ভেরিয়েন্স বের করবে, যেটা ইয়ের থেকে রিগ্রেশন মডেল থেকে, মানে যেটা একটু তো ভেরিয়েন্স বের করলাম, তারপর আবার ব্যাচের জন্য ভেরিয়েন্স বের করব, তারপর আবার রিগ্রেশন মডেলে ইউজ করে যে রিগ্রেশন স্টেডি, এটা হলো যে কতটা আমার এক্সপেক্টেড ভ্যালু আর
যেই রেগ্রেশনের যেই অরিজিনাল ভ্যালু এবং রেগ্রেশন এক্সপেক্টেড ভ্যালুর একটা পার্থক্য, এটা হলো এসটিটি। তারপর আবার এক্সট্রিম ভ্যালু বাদ দেয়, কিছু এক্সট্রিম ভ্যালু বাদ দিবে, অর্থাৎ আউটলায়ার বাদ দিবে। হ্যাঁ, আউটলায়ার, এই আউটলায়ারটা যদিও আমাদের লোয়েস্ট রেগুলেশনই নিজেই আউটলায়ার বাদ দেওয়ার কিছু কাজ করতেছে, ও নিজেও কিছু হয়তো কাজ করে দিতেছে, কিন্তু তারপরে আমাদের এই কাজটা করতে হবে, আউটলায়ার বাদ দেওয়ার কাজটা এটা আলাদাভাবে করতে হবে, কারণ ডাটার মধ্যে প্রবলেম থাকতে পারে। তো আমি হয়তোবা যে অনেক বেশি বার আসছে তাকে হয়তো আমি নিবই না, তো অনেক বেশি, যদিও সে রেগ্রেশনের মধ্যে তাকে নেওয়া হয়েছিল, নিয়ে কিন্তু সে রেগ্রেশনে এফেক্ট ফেলতে পারে নাই, কারণ রেগ্রেশনটাই হলো লোয়েস্ট রেগ্রেশন, যে আউটলায়ারদেরকে বাদ দিতে পারে। এই জন্য সে রেগ্রেশন ফাংশনটাতে কোনো প্রবলেম করে নাই সে আউটলায়ারটা, কিন্তু এরপরে যখন আমি তাকে আবার নিব, তাকে আমি রাখবো আমার মেশিন লার্নিং এর জন্য রাখবো কিনা সেটা আমি করতে পারবো না। কারণ একটা জিনিস এখানে দেখেন যে রেগ্রেশন করার পরে সে যদি আউটলায়ার হয়, সে বাইরে অনেক দূরে একজন কেউ আছে, তা এখন এই অনেক বেশি দূরে, এখন তাকে আমি যদি মেশিন লার্নিং এর মডেলের মধ্যে নেই, দেখা যাবে যে পরে সব পুরো মডেলটা ভ্যালু উল্টাপাল্টা আসবে। হ্যাঁ, পুরো মডেলটার ভ্যালু উল্টাপাল্টা করে দিবে, কারণ সেই নিউরনটা অনেক বেশি, নিউরনের আউটপুট অনেক বেশি থাকবে, অনেক বেশি ফায়ার করবে। তো তখন দেখা যাবে যে মেশিন লার্নিং এর পুরো মডেলটার মধ্যে সেই নিউরনটা পুরো মডেলটাকে নষ্ট করে দিল। যদিও আমার লোয়েস্ট রেগুলেশনকে প্রবলেম করতে পারে নাই, কিন্তু নিউরাল নেটওয়ার্কে তো ঝামেলা করতে পারে। এই জন্য সেই অনেক বেশি থাকাদেরকে আমি নিব না, যদিও একটু বেশি থাকাদেরকে নিব, কমদেরকে নিব না। প্রথমত হলো কমদেরকে নিব না, এরপরে বা যারা কম বেশি, খুব কম বেশি তাদেরকে নিব না, কিন্তু যারা মাঝারি বেশি তাদেরকে নিব, আবার যারা খুব বেশি তাদেরকে নিব না। বিষয়টা অনেকটা আর কি এরকম হয়ে গেল, মানে আর কি আমরা যাদের, যদি মানুষের ভাষায় বলি, যাদের যেসব মানুষের লোন আছে, লোনে মানে অন্যদের কাছে টাকা পায়, অন্যরা সেসব মানুষদের কাছে টাকা পায়, ওদেরকে আমরা নিব না। যেসব মানুষের কোনো টাকা পয়সা নেই তাদেরকে নিব না, যাদের একটু টাকা পয়সা আছে তাদেরকেও নিব না, যেসব মানুষদের মোটামুটি মাঝামাঝি টাকা পয়সা আছে, সম্পদ মধ্যবিত্ত, তাদেরকে নিব। আবার উচ্চবিত্তদেরকেও বাদ দিব, কারণ একটা হয়তোবা হইতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চ মধ্যবিত্তটা দুর্নীতিবাজ বা এরকম একটা কিছু, এই জন্য উচ্চ মধ্যবিত্তদেরকেও আমরা হিসাবের মধ্যে নিব না। একটা নরমাল সিনারিও আমরা মেইনটেইন করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নরমাল সিনারিও, অথবা মানে যারা, কারণ আমরা আউটলায়ারদেরকে নিব না, আবার হ্যাঁ নরমালও বলতে পারেন যে আমরা মানে আউটলায়ার বেশিও নিব না, আউটলায়ার যদি কম লেভেলের দিকে থাকে ওইটাও নিব না। হ্যাঁ, মানে আউটলায়ার তো দুই ধরনেরকে বাদ দিয়ে দিব, কিন্তু শুধু আউটলায়ারদের কিন্তু আমরা বাদ দিতেছি না, আমরা আবার ওদেরকেও বাদ দিতেছি যারা ওই কার্ভের একটু বেশি, মানে একটা কার্ভের উপরে, আপনি এভাবে চিন্তা করেন যে কার্ভের উপরে একটা রেঞ্জ থেকে আমরা নিব, অর্থাৎ যে আমাকে আমার কার্ভটা যদি বলে 10,000, আমি 20 থেকে 30,000 এই রেঞ্জের মধ্যে জিনদেরকে নিব, 30,000-এর উপরে নিব না, আবার 20,000-এর নিচেও নিব না। আমরা যে ব্যাচ, অনেকগুলো যে ব্যাচ পাইলাম, এখন ব্যাচগুলা যে একই রেঞ্জের মধ্যে পড়ে, এটার জন্য তো আবার সেম ক্যালকুলেশন হবে, তাই না? ব্যাচগুলোর জন্য না, ব্যাচগুলোর জন্য আলাদা আলাদা ক্যালকুলেশন হবে। প্রত্যেকটা ব্যাচকে আমরা আলাদা একটা চিন্তা করে কাজ করব, মানে একটা স্যাম্পল চিন্তা করে কাজ করব, যে এই ব্যাচটা আমি ধরে নেব যে এটা একটা পুরো স্যাম্পল, তারপর ওদের মধ্যে সিমিলারিটি খুঁজবো। হ্যাঁ হ্যাঁ, ওই স্যাম্পলের মধ্যে আমরা প্রত্যেক ব্যাচের জন্য দেখব যে তাদের, মানে অর্থাৎ প্রত্যেক ব্যাচের জন্য আমরা আলাদাভাবে নরমালাইজ করবে, যে জিনগুলা ব্যাচের মধ্যে আবার জিনগুলাকে আমরা র্যাঙ্ক করব। হয়তো প্রত্যেকটা ব্যাচের মধ্যে 100 জন করে নিলাম, আমার কাছে 10টা ব্যাচ থাকলে 1000টা জিন নিলাম, বিষয়টা অনেকটা এরকম। কিন্তু হ্যাঁ বলেন, ওই ব্রেইনের যে মানে ওই ছবিটা, যে স্যাম্পল যে ছবি, ওই ছবিতে দেখলাম যে একটা লেয়ার খুবই চিকন। হ্যাঁ, এখন এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে ওই লেয়ারটা বাদ পড়ে যাওয়ার চান্স থাকে না? না, এটা জি 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 ছবি, হ্যাঁ, এটা সাধারণত হয় না। কারণ হলো যে যদিও লেয়ারটা চিকন, কিন্তু লেয়ারের যেই গুলো থাকে, মানে আরএনএ
এক্সপ্রেশন বা জিন এক্সপ্রেশন যে ভ্যালু যেটা থাকে সেটা আবার খুব হয়তো ভেরিয়েবল থাকে। হয়তো এইখানে যে আপনি চিকন যে লেয়ারটা দেখতেছেন এই লেয়ারের সবার মধ্যে হয়তো বা দেখা গেছে যে একটা স্পেসিফিক জিন অনেক বেশিবার এক্সপ্রেস হয়েছে, তো তখন দেখা যায় যে সেটা আলাদা হয়ে আসবে। এই জন্য চিকন লেয়ার সাধারণত বাদ পড়ে না, কিন্তু অন্য ধরনের কিছু সমস্যা হয় যেটা আর কি পরের ক্লাসে হয়তো বলবো, যেটা লেয়ার গুলা সরে যায় উপরে নিচে নেমে যায়। ওখানে তো আমাদের লেয়ারের ডিমেনশন নাই, আমাদের জিন এক্সপ্রেশনের যে ভ্যালু সেটা আছে। হ্যাঁ হ্যাঁ চিকন বা মোটা হওয়ার সাথে সম্পর্ক থাকে। হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনার আরেকটা বিষয় যে সংখ্যাটা দিয়ে দেওয়া হয় সাধারণত এইসব রিসার্চের ক্ষেত্রে লেয়ার সংখ্যাটা দিয়ে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ কোডের ক্ষেত্রে। তো 7টা লেয়ার থাকবে না 8টা থাকবে না 6টা থাকবে, তো তখন দেখা যায় যে লেয়ার বাদ পড়ে যায় না সাধারণত। কিন্তু আবার যখন আমি ইয়ে করব কাজ ওইভাবে না করে বলা থাকলো না, আবার এরকমও রিসার্চ আছে যেখানে লেয়ার সংখ্যা বলা থাকে না, তখন বাদ পড়েও যেতে পারে এরকম চিকন লেয়ার গুলো। কিন্তু আমি যতটুকু দেখছি যে চিকন লেয়ার গুলো বাদ না পড়ে সাধারণত মোটা চিকন হয়ে যায়, মানে এটা যতটা চিকন আছে এটা আরো চিকন হয়ে গেল বা এটা একটু বড় ছোট হয়ে গেল, এরকম হতে পারে। একটা কোশ্চেন, ধরেন কোন একটা রোগে এই লেয়ারের কোষ ডিস্ট্রয় হয়ে যায়, মানে লেয়ারটা আরো চিকন হয়ে যায় অথবা অনেক মোটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই ধরনের রেজাল্টে তো অসুখটা ঠিকভাবে ডিফাইন হইতে পারবে কিনা একটাই থাকে না, সন্দেহ থাকে না? হ্যাঁ হ্যাঁ এখানে একটা হ্যাঁ, কারণ আপনার এই যখন আমরা ট্রেন করাবো তখন তো আমাদের কাছে ডাটাটা থাকবে, আসল ডাটাটা, যেই রিয়েল অ্যানোটেটেড ডাটা। মানে এখানে যে ছবিটা দেখতেছেন এটা কিন্তু অনেক গবেষণা করে পুরা কেটে ছবি দেখে তারপরে অনেক এক্সপেন্সিভ একটা অ্যানালাইসিস করে এই ছবিটা জেনারেট করা, মানে এইভাবে তারা অ্যানোটেট করছে যে কোন লেয়ারটা কোন ক্লাস্টারে পড়তেছে। কিন্তু আমরা যখন টেস্ট করব কম্পিউটেশনালি কম্পিউটারের মাধ্যমে, তখন আমরা তো চেষ্টা করবো অ্যাকুরেসি বাড়ানোর, যাতে আমাদের কম্পিউটারেরটাও আমাদের কম্পিউটেশনাল অ্যানালাইসিসটাও এরকম একটা রেজাল্ট দেয়। তো তখন আমাদের যদি আমরা অনেক হাই অ্যাকুরেসির একটা মডেল দাঁড় করাইতে পারি যেটা বাস্তবে এরকম লেয়ারের কাছাকাছি যাচ্ছে, তো তখন যদি সেই মডেলটা অন্য কোনো ডাটা এই ডাটাটার উপরে কাজ না করে অন্য কোনো মানুষের ব্রেইনের ডাটার উপরে কাজ করে দেখা গেল যে অন্যরকম রেজাল্ট আসলো, তখন তো সেটাকে আসলে ক্যান্সারই বলা যাবে। মানে আমাদের যে রেজাল্টটা থাকবে সেটার উপরে আমাদের কনফিডেন্স থাকবে, তখন আমরা বলবো যে আসলে লেয়ারটা যে অনেক চিকন আসছে বা অনেক মোটা আসছে এটা আসলেই ক্যান্সার। বুঝতে পারছি। কম্পেয়ার করব। হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের এখন তো যে অ্যানালাইসিসটা থাকবে বা আমরা পেপারে যেগুলো সাবমিট করব সেগুলো তো আমাদের কাছে রিয়েল ডাটা থাকবেই, কিন্তু বাস্তবে যখন মানুষ ব্যবহার করবে, ল্যাবে ব্যবহার করবে, ইয়েতে প্যাথোলজিস্টরা বা যারা এই কাজগুলো করে ল্যাবে, অনকোলজিস্ট যেমন যারা ক্যান্সার নিয়ে কাজ করে ডাক্তার, তারা যখন আমাদের সফটওয়্যার নিয়ে কাজ করবে তো তখন তাদের কাছে সেই রিয়েলটা থাকবে না, কিন্তু এই কনফিডেন্সটা হয়তো থাকবে যে এটা এই অনেক ভালো কাজ করছে, আপনি নিশ্চিন্তে ব্যবহার মোটামুটি কম চিন্তা রেখে ইউজ করতে পারেন। তো হ্যাঁ, তারপরে আমরা এইভাবে র্যাঙ্ক করি। তো আমি সিউরাটে অনেক সময় ব্যাচ সাধারণত ব্যাচ না বলে দেওয়া থাকতে পারে, তো ব্যাচ না থাকলে আলাদাভাবে যদি ব্যাচের কথা বলে দেওয়া না থাকে তাহলে একটা ব্যাচই থাকবে, অর্থাৎ কোনো এরকম আলাদা আলাদা ব্যাচ নিয়ে হিসাব না করে পুরা স্যাম্পলের জন্যই একবারই কাজটা করবে। না আমি যেভাবে আর কি বললাম হুবহু, অনেকটা হুবহু সেইভাবেই করবে কাজ। তখন আমার ক্লাসটার বাদ যাইতে পারে না, মানে আমার যদি বলে না দেওয়া থাকে? না না, কারণ আমাকে ব্যাচ বলে দেওয়া মানে এই না যে ক্লাস্টার বলে দেওয়া থাকলো। ব্যাচ মানে অন্য কোনো প্রপার্টির ভিত্তিতে বলা হলো যে এই ক্লাস এই কোষগুলো এক ধরনের বিহেভিয়ার করতেছে বা আরেক কোষগুলো অন্য ধরনের বিহেভিয়ার করতেছে। ব্যাচ মানে যে ক্লাস্টারটা বলে দেওয়া হলো এটা কিন্তু না। এই জন্য কিন্তু ইয়ে মানে অন্য কোনো প্রপার্টির ভিত্তিতে, যেমন হইতে পারে আপনার দুইটা টিস্যু মাথার মধ্যে হয়তো বা ব্রেনের যে স্যাম্পলটা দেখালাম সেটার মধ্যে এরকম 5টা ক্লাস্টার আছে, মানে অরিজিনালি ওভারঅল 5টা টিস্যু আছে, কিন্তু দেখা গেল যে এর মধ্যে 2টা টিস্যু
যদিও ডিফারেন্ট ক্লাস্টারের কিন্তু একই ধরনের কাজ করতেছে, আবার বাকি 3টা টিস্যু আরেকটা একসাথে আরেক ধরনের কাজ করে। তো তখন তাহলে 2টা ক্লাস্টার আমি বলতেছি, যদিও আসলে 2টা ক্লাস্টার না, কিন্তু তাদের একই ধরনের কাজের কারণে, একটা নির্দিষ্ট কাজের মধ্যে সিমিলারিটি থাকার কারণে আমি তখন বলতেছি যে একই ধরনের। তো তখন আমি এই 2টা ব্যাচ বলে দিলাম, যদিও সেই ক্লাস্টার আসলে 2টা না। তো এরকম হতে পারে। তো এটা হলো সিউরাটের কাজটা। ব্যাচ করতেই হবে, ওটা ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, ব্যাচ যদি বলে দেওয়া থাকে তাহলে আমরা সেটা ইউজ করব। যদি আগে থেকে বলে দেয়, বায়োলজিস্টটা বলে দেয় যে এটা এই ব্যাচের অংশ, এটা এই ব্যাচের অংশ, কিন্তু যদি বলে না দেয় তো তখন ব্যাচ না করে করা যাবে। এবং সিউরাটটাও যে ইউজ করতে হবে এরকম না, অন্যভাবেও ভেরিয়েন্স বের করে বা কারো আরো ভবিষ্যতে আরো কোনো বুদ্ধির, কোনো আরো বেশি বুদ্ধির কোনো আইডিয়া আসতে পারে সিউরাট না ইউজ করে। তো এরপর সিউরাট কি স্যার ডিপ লার্নিং মডেল নাকি মেশিন লার্নিং? না, এটা হলো রেগ্রেশন মডেল। আচ্ছা, এখানে কোনো নিউরাল নেটওয়ার্কের মডেল না সিউরাটটা। ওকে। কিন্তু হ্যাঁ, এখানে একটা সুন্দর আইডিয়া, তাহলে সিউরাটের জায়গায় নিউরাল নেটওয়ার্ক ইউজ করার বিষয়টা। তো সেটা মানে নিউরাল নেটওয়ার্ক তো ব্যাচ নিজের থেকেই করে নেয় ক্লাস্টারিং, ওকে তো মানে বলে দেওয়া লাগে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এরকম সিউরাটের জায়গায় নিউরাল নেটওয়ার্ক ইউজ করে দেখা যেতে পারে কাজটা ভালো করে কিনা। এটা একটা সুন্দর আইডিয়া না, কিন্তু তখন তো আমার ওই যে যেটা বললাম, ব্যাচ একটাতে একটা লেয়ারে আমার কোষ কম, ওইটাকে সে আউট লেয়ার হিসেবে চিন্তা করে বাদই দিয়ে দিল, অথবা অন্য কোনো মানে লেয়ারের মধ্যে ইনক্লুড করে দিল। হ্যাঁ, ওরকম ইস্যু থাকতে পারে, কিন্তু ইউজ করে দেখা যায় আর কি। নিউরাল নেটওয়ার্ক ইউজ করে নিউরাল নেটওয়ার্ক তো বাদ দেন, আরএনএন ইউজ করলে আউট লেয়ার 0 দিয়ে দিলে ওটা কোনোটা কনসিডার করে নিবে, যেহেতু রিকারেন্ট, ও সবগুলাই বারবার চেক করবে। আরএনএন অথবা এলএসটিএম ইউজ করা যায়। তো এরকম বিভিন্ন ইউজ করে কিন্তু দেখাইতে হবে, যদি একটা কিছু ইউজ করা হয় সিউরেটের জায়গায় নিউরাল নেটওয়ার্ক ইউজ করা হয়, তাহলে ইউজ করার কোনো না কোনো একটা থাকতে হবে যে কেন এটা ইউজ করা হইলো। সিউরেটের যে নিউরাল নেটওয়ার্ক ফার্স্ট এই জন্য, অথবা এটা একটা রিজন হইতে পারে যে নিউরাল নেটওয়ার্ক হয়তো ভবিষ্যতে কোনো ভাবে ইউজ করা যাচ্ছে। এটা সামনের ক্লাসে সম্পর্কে আইডিয়া করবো যে ডিস্ট্রিবিউশন মোবাইল একটা নিউরাল নেটওয়ার্কের বিভিন্ন নোড হিসাবে কাজ করতে পারে। স্যার আগের স্লাইডটাতে একটু যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ স্যার, যে গ্রাফের স্লাইডটাতে স্যার, যে এখানে আপনি পয়েন্ট যেগুলো নিয়েছিলেন স্যার, যেগুলো হচ্ছে একটু কাছাকাছি অনেক এই লাইনটার সিলেক্ট হয়েছিল, আর যেগুলো বেশি দূরে ওগুলো বাদ, আবার যেগুলো মাঝামাঝি দূরে ওগুলো স্যার বাদ হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে কি আমরা কোনো ডিসটেন্স মেজার করতেছি নাকি স্যার এটা কোনো ভ্যালু দিয়ে আপনি বাদ দিতেছেন? না, এটা বের করার সময় একদম ডাইরেক্ট ডিসটেন্স না, মানে শুধু ডিসটেন্স না, সেটার কিন্তু ডিসটেন্সটা রিপ্রেজেন্ট করে বা ডিসটেন্স বেশি হলে বেশি হবে এরকম একটা ফাংশন। এই যে আমরা যে লাইনটা আঁকলাম ফাংশনটা, ওইটা থেকে পয়েন্টগুলো ডিসটেন্স মেজার করে কি আমরা সিলেক্ট করতেছি? হ্যাঁ হ্যাঁ, ডিসটেন্স বলতে আমি আপনার তাহলে কোডটাই দেখাই। জি স্যার। এখানে যে কোডের মধ্যে কিভাবে আছে তাহলে আইডিয়া হবে। কোডের মধ্যে আর কি এইভাবে থাকে, পর আপনাদের এই সব জায়গায় হাত দিতে হবে যে হাইডি ভেরিয়েবল জিন্স, এটা হলো ফাংশনটা, এই ব্যাচের পুরো ফাংশনটা আর কি কোড আকারে। তো আরজিএসটিডি একটা বিষয় আছে, দেখি আরজি, এই যে এইটা আচ্ছা স্যার, বুঝতে পারছি। এটা বের করে হ্যাঁ স্কয়ার রুট করে আবার এস্টিমেটেড কে 10 এর পাওয়ারে নিছে লগের কারণে, কিন্তু লগ করছিল, এখন আবার 10 এর পাওয়ারে নিয়ে বাইর করলো, তারপর আবার স্কয়ার রুট করে তারপরে আবার ওটাকে করে স্যার ওটার সাথে হচ্ছে ভ্যালু ম্যাক্স আর মিন যোগ করছে। ওটা এইটা হলো ক্লিপ করে দিল ওই ভ্যালুগুলোকে। জি স্যার, যেগুলো অনেক আউটলায়ার থাকে, এইভাবে আর কি করে। পরে আবার কোড কাজ করার সময় যদিও আপনার এই সব জায়গায় হাত দিতেই হবে না, যত দেখলাম বা প্রোগ্রাম যেগুলো আছে
যে পেপারের কেউ এইটার ভিতরে কেউ হাত দেয় নেই, সিউরাটের ভিতরে। আমি এটা নিয়েও তারপরে বললাম যদি এটা কি সিউরেটের একটা পার্ট নাকি এটা পুরোটাই একটা আর কি আছে? হ্যাঁ, সিউরাট জিন সিলেকশন, সিউরাটের আবার আরো অনেক ইয়ে আছে, মানে পুরা একটা পুরা জিন ক্লাস্টারিং করারও আবার আরেকটা সিউরাট আছে, কিন্তু এটা হলো ভেরিয়েবল জিন সিলেকশন। সিউরাটের সিউরাট ভার্সন 3 ভেরিয়েবল জিন সিলেকশন বলে এটাকে। আবার আরেকটা আছে যে পুরা অন্য ধরনের মডেল, সেটার নামও সিউরাট। তারপরে এখানে দেখলেন যে এটা বের করলো যে ভেরিয়েন্স কার বেশি, এই আরএজিস্ট। তারপর এটা প্রত্যেকটা পয়েন্টের জন্য করতেছে তাই না? হ্যাঁ, এটা প্রত্যেকটা পয়েন্টের জন্য না আর কি, হ্যাঁ পয়েন্টই বলতে পারেন। এখানে আমি যে গ্রাফে যে পয়েন্ট দেখাইছি সেই পয়েন্টগুলো, আর একটা পয়েন্ট আসছে কোত্থেকে, একটা কলাম থেকে। একটা কলাম মানে একটা জিনের জন্য একটা পয়েন্ট আসে। তারপরে আর অনেক এখানে মানে ওভারঅল যে কাজটা হয় সেটা হলো এটা, যে আর যে যার ডেভিয়েশন বেশি থাকে, হ্যাঁ, তো তাদের কি নিবে। তো এখন এই কাজটা যে তাদের কম দূরে হইলে হবে না। ক্লিপ মানে বেশি দূরের গুলাকে, ক্লিপ মানে বেশি দূরের ইনফরমেশন না নেওয়ার বিষয়টা, এটা হলো ক্লিপের কাজ। আর ইয়ের কাজটা যে আরজিএসটিডি বের করে আমি কম দূরেরদেরকে বাদ দিব, ওটা হলো আরজিএসটিডি বের করে আমি কম দূরেরদেরকে বাদ দিব, আর ক্লিপ করে বেশি দূরেরদেরকে বাদ দিব। তাহলে মাঝামাঝি দূরের দিকে আলটিমেটলি আমার কাছে থাকবে কারা, যারা কিছুটা দূরে। হ্যাঁ হ্যাঁ, আমি হয়তো তো সিম্পলি বলে দেওয়া যায় না যে আমি 10 ভ্যালুর থেকে 30 ভ্যালু নিব, এটা কি বোঝানোর জন্য বলছি, কিন্তু আসলে ভিতরে মানে আলটিমেটলি ঘটনা ওইটাই ঘটে, ঘুরে ফিরে ওইটাই ঘটে। যদি আপনি বলে দিতেছেন না যে 10 থেকে 30, আসলে একটা কোনো একটা ভ্যালুর মধ্যেই নেওয়া হইতেছে, যেটা প্রোগ্রামেটিক্যালি বের হয়ে আসতেছে। জি স্যার, এর মাধ্যমে ম্যাথমেটিক্যালি একটা জেনারেলাইজড ভ্যালু আসে পড়ে। হ্যাঁ হ্যাঁ, তো আপনাদের হয়তো যদি কেউ এটার ভিতরে হাত দিতে পারেন বা এটা নিয়ে কাজ করতে পারেন, সিউরাট নিয়েও কাজ করে ভালো রেজাল্ট আনতে পারে, তাতে খুব ভালো। কিন্তু হয়তো এটা নিয়ে কাজ না করলেও চলবে, কিন্তু এটা জানা দরকার, কারণ এটা ইউজ করব কিনা সেটা জানার জন্য অনেক বেশি জানা দরকার, যে আমি কি আসলে আমার যেই অনেক সিউরাটটা কি বেশি কমাই দিবে কিনা, আমার রেজাল্ট বেশি খারাপ করে দিবে কিনা, এই আইডিয়াগুলোর জন্য বা ব্যাখ্যার জন্য সিউরাট কেন ইউজ করা হইলো না। এই স্যাম্পলে, একটা স্যাম্পলে দেখা গেল যে ওভারঅল কেউই বেশি নাই, সবাই কম কমই আছে, সব জিনগুলাই কম কম আছে। তাহলে আমি আলাদাভাবে কার্ভ ফিটিং ইউজ করে লোয়েস ইউজ করার মাধ্যমে এত কঠিন দিকে যাওয়ার কি দরকার? তো তখন কি নতুন মডেল নিজে থেকে বিল্ড করে ইউজ করতে হবে, মডিফাই করে? হ্যাঁ, নতুন মডেল আপনি ইউজ করতে পারেন যদি সেটার সাথে মানানসই কোনো পারেন, অথবা আরেকটা কাজ হলো যে সিউরাটটাকে ইউজ না করা, সেই ক্ষেত্রে ইউজ করলাম না যখন ওরকম ডাটা থাকলো যে আসলে সব জিনই কম এক্সপ্রেস হয়েছে, পুরা স্যাম্পলে সব জিন কম এক্সপ্রেস হয়েছে, অথবা পুরা স্যাম্পলে হ্যাঁ পুরো সব জিনই কম এক্সপ্রেস, সবারই ভেরিয়েন্স একটু নিচের দিকে, তো তখন ওইটা হয়তো ইউজ করলাম না সিউরাটটা। অথবা আরেকটা কারণ হইতে পারে সিউরাট ইউজ না করার, সেটা হলো আমার আসলে রোই কম আছে, আমার যে ডাটার সেটটা আছে সেটার মধ্যে আমার জিনই এমনিতেই জিন আছে 500টা, 30,000টা নাই, এমনিতেই জিন আছে 50টা, তো তখন আবার সিউরাট ইউজ করে কি করব? তো তখন এটা ইউজ করা যাবে না বা ইউজ করার দরকার নাই। তো এটা হলো আর কি সিউরাটের মেইন বিষয়টা, সিউরাট যে কাজটা করে। তা আপনার এখন এই প্রত্যেকটা জিনিস আরইজি কেমনে ক্যালকুলেট করে দেখালাম, যে লক ইয়ে করে, আবার তারপরে ক্লিপ কত ভ্যালুর মধ্যে করে, তো এই ডিটেইলস গুলোর জন্য আপনি সিউরাটের ফাংশনটা দেখতে হবে প্রত্যেকটা জিনিসের ডিটেইলস জানার জন্য। তাহলে এখন সিউরাট যেটা করবে, সাইজটা তাহলে কমাই দিল সিউরাট আমার টেবিলের। এরপরে সেকেন্ড আরো কিছু কাজ আছে, যে আমরা তখন তাহলে কি কাজ করলাম, সিউরাট করার মাধ্যমে কিন্তু কোনো সেলের ভ্যালু চেঞ্জ হবে না, আমরা সিউরাট ক্যালকুলেশন করে যদিও ভিতরের ভ্যালুগুলোকে ইউজ করে শেষ পর্যন্ত কিছু কাজ করলাম, কিন্তু আলটিমেটলি আমরা একটা নতুন টেবিল জেনারেট করলাম সিউরাটের মাধ্যমে, যে কাদেরকে আমি বাদ দিব কাদেরকে বাদ দিব না, যে টেবিলটাকে ইউজ করে আর কি পরে বাদ দিয়ে দিব ওই রোগুলোকে। কিন্তু
ভিতরের ভ্যালু কিন্তু আমি ভেরিয়েন্স বা সেই এভারেজ মিন এগুলা কিছু ভিতরে আমরা বসাবো না, ভিতরে শুধু রো কলামটা আমরা ডিলিট করছি অথবা আপডেট করছি। হ্যাঁ, শুধু কলাম ডিলিট করছি, কোনো কলাম আপডেট বা অ্যাডও করি নাই, কলাম কমাইছি, এটা এতক্ষণ আমরা এটাই করছি, ভিতরের কোনো ভ্যালুতে হাত দিই নাই। কিন্তু ভিতরের ভ্যালুতেও হাত দেওয়ার কিছু দরকার আছে, যেমন নরমালাইজেশনটা মাধ্যমে আমরা ভিতরের ভ্যালুগুলোকে চেঞ্জ করব। কিন্তু নরমালাইজেশন কি, এটা খুব একটা ইজি বিষয়, এটা হ্যাঁ হ্যাঁ, যেমন যে এইভাবে করে আর কি, কোন একটা নাম্বারে আমি কিন্তু এখানে ইয়ার মধ্যে নিয়ে আসা হয় না, যেমন সাধারণত নরমালাইজেশন করে সবার যোগফলকে একই নিয়ে আসা হয়। মেশিন লার্নিং মডেলে দেখবেন যে নরমালাইজেশন ফাংশন ডিফল্ট ভাবে একই নিয়ে আসে, কিন্তু আমাদের সাধারণত একটা টার্গেট নাম্বার থাকে এইসব ক্ষেত্রে, যেমন হ্যাঁ হ্যাঁ, তো 1000-এ নিব আমি সবাইকে, 1 থেকে 50-এর মধ্যে আছে, আমি সবাইকে 1 থেকে 1000 এই রেঞ্জের মধ্যে নিয়ে যাব। তখন এইখানে যে দেওয়া আছে একদম 1 থেকে সবার যোগফলকে, সব কলামের সবার যোগফল সেটাকে ভাগ দিব, আর নিচে থাকবে সেটার উপরে থাকবে হলো সেই সেলের নাম্বারটা, এরপর টার্গেট দিয়ে গুণ দিলে সেই নরমালাইজেশন হয়ে যায়। কিন্তু এখন কোশ্চেন এইটা না যে নরমালাইজেশন করা হইলো, কোশ্চেন হলো নরমালাইজেশন কেন করা হইলো, এটা হলো কোশ্চেন। এখানে সবগুলো থাকে কেন, হয়, হাউ এর চেয়ে হয় বেশি, নাম্বারগুলো অনেক স্ক্যাটার্ড, কোনটা 1 থেকে 100-এর মধ্যে থাকতে পারে, যে এর বেশি আর হয়। হ্যাঁ হ্যাঁ, এটা একটা কারণ, কিন্তু নরমালাইজেশন এটা হ্যাঁ এটা একটা তো মেইন কারণ, কিন্তু আরেকটা কারণও আছে। কারণ তো বলবে বায়োলজিস্ট, মানে যেই করতেছে। হ্যাঁ, বায়োলজিস্ট কারণগুলো আর কি বলে দিছে। আগে তো আপনাকে বায়োলজিস্টরা সেই যেই স্যাম্পলগুলো আছে তার জন্য ওদের আগে বলা আছে কারণগুলা, যেমন এই স্যাম্পল এরকম এরকম অনেক কারণ, অনেক কিছু তাদের ইনফরমেশন আছে, তো আপনি সেগুলোকে যতটা ইউজ করতে পারেন তত ভালো। হ্যাঁ, সেগুলোর থেকে যত ব্যাখ্যা আনতে পারেন, বায়োলজি থেকে মানে এই রিসার্চটা করার পরে যত বেশি বায়োলজিক্যাল জিনিসপত্র থাকবে এর সাথে কথা, তত এটা রিচ হবে। তা আপনি তখন তাহলে এইটার নরমালাইজেশনের বায়োলজিক্যাল ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো যে এটাকে বলা হয় যে সিকোয়েন্সিং ডেপথ প্রবলেম। সিকোয়েন্সিং ডেপথ প্রবলেমটা হলো যে যখন রিড করা হয় এই জিনগুলো, জিন 1, জিন 2, জিন 3, এদেরকে রিড করা হয় যে আমি একদম লেকচার প্রথম দিকে বলছিলাম যে প্রোটিনের মতো একটা প্রোব থাকে, প্রোব বলা হয়, প্রোবের মাধ্যমে রিড করা হয় এই জিনগুলা। তো এই যে প্রোবটা থাকে, হ্যাঁ এটা একটা আপনাদেরকে বললাম, আর আরেকটা বললাম যে ভাতের পাতিলের সিস্টেমটা, যে অনেককে অনেক বেশিবার ওইভাবে একটা স্যুপের মধ্যে থেকে নেওয়া হয়। তো দেখা যায় যে এইভাবে সিকোয়েন্সিং করার সময় কিছু কিছু জিনের জন্য অনেক বেশিবার রিড চলে আসে, কারণ এক একটা জিনের জন্য এক একটা প্রোব, সব প্রোব যে একই রকম ফাংশন করবে এরকম নাও হতে পারে। কোন প্রোবের সাথে জিন, ওই যে জিন 2 এর জন্য যে প্রোবটা, সেই প্রোবটা দেখা গেল যে জিন 2 কে অনেক সুন্দরভাবে রিড করতে বের করে আনতে পারলো কোর্স থেকে। তাহলে আমি যখন রিড করার সময় জিন 2 অনেক বেশিবার রিড হবে দেখা গেল, কিন্তু আবার জিন 3 কে ওইভাবে প্রোবটা বের করে আনতে পারে নাই, তাহলে জিন 3 এর রেজাল্ট ওইভাবে কম আসলো। এটা কি বুঝতে পারছেন আইডিয়াটা, মানে বেসিক আইডিয়াটা? টেকনিক্যাল নয়েজ বলা যায় এগুলা? হ্যাঁ, এক ধরনের আপনি বলতে পারেন যে নয়েজ হলো যে বায়োলজিক্যাল কারণে কিছু নয়েজ আসলো আমাদের মধ্যে। এটা একটু আরেকবার বুঝাবেন, মিস করে গেছি। জিন 1 এর জন্য একটা প্রোব থাকে, প্রত্যেকটা জিনের জন্য আলাদা আলাদা প্রোব থাকে, আমরা বলি জিনিসটাকে প্রোব, বা এই প্রোবের মাধ্যমে আমরা জিন রিড করি, জিন 1, জিন 2, জিন 3 এদেরকে আমরা রিড করি প্রোবের মাধ্যমে। তো দেখা যায় যে কিছু কিছু জিন রিড হয় অনেক বেশিবার, জিন 2টাই অনেক বেশিবার রিড হইল, জিন 3 আছে যতবার, বা জিন 3 বলতে আর কি জিন 3 থেকে যে আরএনএ হয় সেই আরএনএটা রিড, ওইটা কি আর কি একবারই বলতেছি। জিন 3 রিড হলো কমবার, কিন্তু জিন 2 এটা অনেক বেশিবার রিড হইলো। তো এই কেসটার জন্য আমার নরমালাইজেশন করে সব জিনগুলাকে একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসবো। জিন 2 কে, জিন 1ও 1 থেকে 50-এর মধ্যে থাকবে, জিন 2 1 থেকে 50-এর মধ্যে, এইভাবে সবাইকে একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসবো। কারণ যখন মেশিন লার্নিং এর দিকে আমরা যাব তখন যেন এই প্রবলেমটা কোন একটা জিনকে অনেক বেশিবার রিড করে ফেলার
প্রবলেমটা না থাকে, মেশিন লার্নিং মডেলের যাতে সেই এফেক্ট না করে। কারণ আমার এখানে দোষটা আসলে আমার মেশিনের যে মেশিন দিয়ে আমি রিড করছি, আমার স্লাইডের দোষ, প্রবের দোষ, ডিজাইনের দোষ, কিভাবে ডিজাইন করলাম, এই রিড করার টেকনিকটা যে কিভাবে ডিজাইন করলাম, সেই ডিজাইনের ত্রুটি, এই ত্রুটির কারণে বা সেই ডিজাইনের লিমিটেশনস, এই লিমিটেশনসের কারণে কিছু কিছু জিনের ভ্যালু অনেক বেশি চলে আসছে। তাহলে তার জন্য আবার মেশিন লার্নিং মডেল তো সাফার করলে হবে না। তো এই জন্য আমরা এই নরমালাইজেশন স্টেপটা ইউজ করি ডেপথ সিকোয়েন্সিং ডেপথ প্রবলেমটা সলভ করার জন্য। এটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। শুধু এই প্রবলেমটা যে থাকে এরকম না, আরো কিছু প্রবলেম আছে, কিন্তু এটা আর কি একটা সিগনিফিক্যান্ট প্রবলেম। তো এরপরে নরমালাইজেশনের পরে log 1p বলে একটা ফাংশন ইউজ করা হয়। তো log 1p মানে কি? log 1p মানে log এ যে কোনো একটা সংখ্যার log 1p মানে সেই সংখ্যার সাথে 1 যোগ করে সেটা লগারিদম বের করা, এটাকে বলা হয় log 1p। মানে খুব সিম্পল একটা ডেফিনেশন এটার। মানে এইভাবে যখন পেপারে লেখা হয় তখন এইভাবেই লিখি, log 1p এইভাবে লিখতে হয়, কিন্তু আসলে এটা আসলে ভিতরে ভিতরে এই কাজটা করে। 1 যোগ করার সিগনিফিকেন্স কি? হ্যাঁ হ্যাঁ, সেটা আসতেছে। log 0 এড়ানো। হ্যাঁ, log 0 এড়ানো আরো কিছু বিষয় আছে, যেমন এখানে এই দেখা গেল কিভাবে log 1p করে, প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি log 1p করি। তো এটার মেইন কারণ যেটা আপনি বললেন সেটাই মেইন কারণ হলো দুইটা কারণ আছে। হ্যাঁ, 1 যোগ করার কি কারণ আর আরেকটা হলো লগ করার কি কারণ, দুইটার জন্য দুই ধরনের কারণ। তাহলে লগ কেন করি? কারণ যদি এত কিছু করার পরেও, আমার আগে সব স্টেপ করার পরেও দেখা যায় যে আমার এরকম ভেরিয়েন্স থাকতে পারে, কিছু দেখা গেল সব কিছু করলাম তারপরেও কিছু কিছু জিনের জন্য নরমালাইজেশন করার পরেও দেখা গেল কিছু কিছু জিনের জন্য ওই 1 থেকে 2 এর মধ্যে থাকতেছে, 1 2 1 2, আবার কিছু কিছু জিনের জন্য 1 থেকে 10 8 9 এরকম ভেরিয়েন্স বেশি থাকতেছে। এই জন্য যখন আমি লগ করি, লগ 10 এর এটা ইউজ করি, তখন আমার সেই ভেরিয়েন্সটাকে সলভ করে দেয়, লগারিদম ইউজ করার মাধ্যমে ভেরিয়েন্সটা সলভ হয়। আর 1 যোগ করার যে সিগনিফিকেন্সটা আপনি বললেন সেটা হলো যে এটা জিরোগুলো হ্যান্ডেল হয়। তার মানে যদি কোনো যে log 0 থাকে, কোনো এক্সপ্রেস হয় না কোনো একটা জিন, তাহলে সেটা যাতে বেশি পরে প্রবলেম এরর না দেয়, কিছু যেন না আসে। হ্যাঁ, কিন্তু আরেকটা বিষয় আছে এখানে, সেটা হলো log 1p যদি কেউ একবার থাকে, যদি কোনো একটা জিন একবার থাকে, একবার এক্সপ্রেস হয়, সেটাও আসলে অনেক সিগনিফিকেন্স হইতে পারে। কারণ আমি কোনো ফেলে দিতে চাই না, যে জিন এক্সপ্রেশন হইলো সেইটাকে না বলতে চাই না, কিন্তু আমি যদি log 1 যোগ না করি, আমার ধরলাম যে আমার কোনো log 0 আসলে প্রবলেম করবে না, মেশিন log 0 কে হ্যান্ডেল করার জন্য একটা অন্য কোনো লজিক রাখছে যে log 0 আসলে আমি সেটাকে 0 বলে দিব, এরকম একটা কিছু। কিন্তু তারপরেও আমার এই প্রবলেমটা থাকে যে 1 হলে আমি কি বলবো, একটা জিন যদি একবার এক্সপ্রেস হয় তাহলে কি আমি সেটাকে 0 বলে দিব? আমি যদি শুধু লগ ইউজ করি তাহলে একবার এক্সপ্রেস হওয়া জিনগুলোর জন্য কিন্তু ভ্যালু 0 চলে আসতেছে, আমি বলতেছি সেটা আসলে 0, সেটা আসলে কোনো সিগনিফিকেন্স নাই। কিন্তু এটা তো আসলে ঠিক হলো না, সেটাকে আমার কিছু সিগনিফিকেন্স দিতে হবে, যেটা একবার হইলেও দেখা গেছে যে আরএনএটাকে। আর এই জন্য আমি যখন log 1p ইউজ করব, তো তখন 1 যোগ হয়ে সেটা 2 হয়ে যায়, তাহলে একটা ভ্যালু থাকতেছে, 0 আর হইতেছে না। এটা কি বুঝতে পারছেন লজিকটা? জি স্যার। এটা হলো log 1p এর সিগনিফিকেন্স। কিন্তু তারপরে এরপর আমরা আবার স্কেলিং করব। তো স্কেলিং এর জন্য যেটা হয়, এখন এখানে নয়েজের একটা বিষয় থাকে, যে আমরা যখন স্পটগুলো নিয়ে কাজ করতেছি তখন বায়োলজিক্যালের পাশাপাশি কিছু নন বায়োলজিক্যাল নয়েজ, এটা স্পেসিফিক স্কেলিংটা হলো স্পেসিফিক্যালি নন বায়োলজিক্যাল নয়েজের জন্য। দেখা গেল যে আমার ইলেকট্রিসিটির কারণে বা এইভাবে যে নন বায়োলজিক্যাল নয়েজগুলো হয়, তো সেগুলোর জন্য আমি এই স্কেলিংটা ইউজ করব যাতে সেই নয়েজের বিষয়টা বাদ হয়ে যায়। তো আমরা সেটা কিভাবে করব? প্রথমে 0 সেন্টার করা হয়, স্কেলিং ফাংশন যেটা আছে পাইথনের, ও আসলে স্কেলিং করার আগে 0 সেন্টারও করে নেয়। 0 সেন্টার করার অর্থ হলো
যে নাম্বারটা জিনের যেই মিন ভ্যালু 0, হ্যাঁ মিন ভ্যালু 0 আর কি, 0-র আশেপাশে থাকবে, যেমন 100 আর 101 এটা -0.5 আর 0.5 এর এই দুইটা ভ্যালু হয়ে যাবে। এটা হলো জিরো সেন্টার করা। তবে এটাতে আবার অপশনও থাকে, আপনি চাইলে জিরো সেন্টার বাদও দিয়ে দিতে পারেন, সেই ফাংশনের মধ্যে এই অপশনটাও আছে। আমি জিরো সেন্টার সম্ভবত করি নাই কোনো ক্ষেত্রে, ফলসই ছিল, কিন্তু আপনি চাইলে সেটা করেও দেখতে পারেন কেমন আসে রেজাল্ট। এটা হলো যে ইয়ের কাজটা, জিরো সেন্টার কাজটা। স্কেলিং যেটা করে এটা আসলে একটা ম্যাক্সিমাম রেঞ্জ, তো 10 এর মধ্যে নিয়ে আসবে এই ভ্যালুটাকে, তো -10 থেকে 10 আমি বলবো অ্যালাউবল ম্যাক্সিমাম হলো 10, তাহলে এই ভ্যালুটা -5টা তো 20 দিয়ে গুণ হবে দুইজন, একজন -10 একজন 10 হয়ে গেল, মানে কি খুব সিম্পল একটা বিষয়। আর স্কেলিং করার পরে ক্লিপিং করা হয়। এত কিছু আমরা করার পরে, এত কিছু করলাম, তারপরেও দেখা যাইতে পারে আউটলায়ার আছে কোনো কারণে, কোনোভাবে কোনো কোনো জিনের কোনো একটা এক্সপ্রেশনের এমন একটা প্যাটার্ন ছিল যে এত কিছু করার পরেও সে অন্যদের তুলনায় অনেক বেশি। যেমন এখানে দেখা গেল যে সব রয়ে 1, 0.5, -1 এরকম আছে, কিন্তু কিছু সেলের ভ্যালু 101 এবং এটা 101 হয়ে গেল, -1 0.5 এর চেয়ে অনেক বেশি। তো তখন আবার আরেকটা লেভেলে ক্লিপ করা হয় সেই আউটলায়ার গুলাকে বাদ দিয়ে দেওয়ার জন্য। অন্য কথায় বলতে গেলে যে পুরো প্রসেসটা হলো, এর মধ্যে আসলে কিছু কিছু স্টেপ, কিছু কাজ একাধিকবারই হয়ে যাইতেছে, কিন্তু এইভাবে করে রেজাল্ট ভালো আসছে। আলাদা আলাদা ভাবে বলা যায়, যেমন ব্যাখ্যাটা হতে পারে আমরা এত কিছু করার পরেও আউটলায়ার থাকতে পারে, দেখা গেল আছে আউটলায়ার, এরকম কিছু ব্যাখ্যা বারবার ফিল্টার করতেছি। হ্যাঁ বারবার ফিল্টার করতেছি। একটা কোশ্চেন হ্যাঁ বলেন স্যার, ধরেন আমার একটা রোগের কারণ খুব রেয়ার একটা জিন, হ্যাঁ তো সেই জিনটাকে তো আমি আউটলায়ারের কারণে হয়তো পাবোই না, এমন কি হইতে পারে? হ্যাঁ এরকম তো অবশ্যই হতে পারে। এই জন্যই আমরা আর কি এই একটা মডেল বানায় ফেলে, ধরেন এই ক্লিপিং বাই মডেলগুলো তো আমরা জেনারেট করে একটা বানায় ফেললাম একটা মডেল, এরপরে বললাম যে আমাদের খুব একটা ভালো মডেল, আমরা এইভাবে ক্লিপিং করছি, আউটলায়ারদেরকে বাদ দিছি, কিন্তু এইভাবে কাজটা করা যাচ্ছে না, বা এইভাবে করলে হবে না, কেউ গ্রহণ করবে না। এই জন্যই রিয়েল ডাটার সাথে টেস্ট করে দেখা হয়। আপনার যে কোশ্চেনটা, সেটার উত্তর হলো যে আমরা রিয়েল ডাটা ইউজ করে আমরা দেখি যে আমাদের অ্যাকুরেসি আসলে কয়েকবার করার পরে অ্যাকুরেসি বেশি আছে, বা এইভাবে করলে অ্যাকুরেসিটা বাড়ে। এই জন্য ক্লিপিংটাকে এইভাবে কয়েকবার ইউজ করে। বা এই আমরা যে আউটলায়ারটার কথা আপনি বললেন যে ক্যান্সার, এখন এই জন্য আমাদের ক্যান্সার আক্রান্ত টিস্যুর ডাটা সেটের মধ্যে বিভিন্ন ধরনের টিস্যু পাবেন, তো সেই টিস্যুগুলোকে ইউজ করে আমরা ভাবে টেস্ট করে দেখা হয় যে আসলে রেজাল্ট কেমন আসে। যেমন ক্যান্সারের একটা ডাটা সেট আছে, ক্যান্সার আক্রান্ত যে ক্যান্সারের সেই জিনগুলো সেই সেলগুলোকে বলতে পারে কিনা, আমার এই ইয়েটা ক্লাস্টারিং করে ক্যান্সারকে আলাদা করতে পারে কিনা, এই টেস্টগুলো এর জন্য ডাটা সেট আছে। এই জন্য ক্যান্সার আছে এরকম ডাটা সেটও আছে, তো সেগুলোর উপর টেস্ট করে পুরো পাইপলাইনটা ইউজ করে দেখানো হয় যে আসলে ক্যান্সারটাও ডিটেক্ট করতে পারে। তার মানে এতবার ক্লিপিং করার মাধ্যমে আসলে ক্যান্সারটা বাদ যাইতেছে না, ক্যান্সারাস সেলগুলা। বুঝতে পারছেন স্যার? এখন সাপোজ আমার ক্যান্সারের যত ডেটা আছে তার সাথে মিললো না, ধরেন রোগটাই এমন যে এটা কখনো আবিষ্কৃত হয় নাই, এর সম্পর্কে কোনো ডেটা নাই, সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হয়তো বাদ পড়েই যাবে, মানে সুপারভাইজড অ্যালগরিদম তো এটাকে ক্যাপচার করতে পারবে না স্বাভাবিক। হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা পারতেছি না সেই বিষয়গুলো ধরতে, কারণ আমরা যেগুলো আবিষ্কার হয়েছে, কারণ আমরা টেস্ট করতেছি অ্যানোটেটেড ডাটার উপরে। একদম প্রথমে যেটা বললাম যে অ্যানোটেটেড ডাটা, যেটা ম্যানুয়াল অ্যানোটেশন অনেক বেশি কস্টলি, সেই ডাটাটাই আমাদের ডাটা, মানে বেসিক বেস, সেটার উপরে ভিত্তি করে সব কাজ করা, সেটাই আমাদেরকে বলে দিতেছে, সেটাই গাইড করতেছে। অনেক অংশ, কিছু অংশ গাইড করতেছে বায়োলজিক্যাল থিওরি গাইড করতেছে কিছু অংশ, আর কিছু অংশ গাইড করতেছে ওই আমাদের সেই বেস ডাটাটা। আমরা কিছু কাজ, কিছু ভ্যালু বায়োলজিস্টদের বাইরে গিয়েও দুই একটা কিছু কাজ করতে হইতেছে, বায়োলজি যেগুলোর আমাদের হয়তো বায়োলজিক্যাল ব্যাখ্যা নাই, কিন্তু
বায়োলজিক্যাল ব্যাখ্যা থাকলে অনেক ভালো হইতো, যেটা আগে বললাম যে সবকিছুরই বায়োলজিক্যাল ব্যাখ্যা দেখা হয়, কিন্তু কিছু কিছু কাজ আমরা বায়োলজিক্যাল ব্যাখ্যা ছাড়া মানে হয় না, সম্ভব হইতেছে না, বায়োলজিক্যাল ব্যাখ্যা সম্ভব হইতেছে না। তখন আমরা কিসের উপর ভিত্তি করি? তখন আমরা সেই অ্যানোটেটেড ডাটার উপর ভিত্তি করে আমরা বলি যে আসলে রেজাল্ট ভালো হয়েছে দেখে করছি, হ্যাঁ আমি অনেক কিছু করলাম, অনেক কিছু বায়োলজি থেকে আনছি, কিন্তু এটাতে আসলে পারলাম না, এটা আসলে আমাদের এই অ্যাকুরেসির জন্য করছি। তো তখন আবার দেখা যাবে যে গবেষণাপত্র সাবমিট করার পর রিভিউ আবার প্রশ্ন করবে, আবার আমরা উত্তর দেই, এভাবে কয়েকবার হয়। একবার রিভিউয়ারকে বলা হয়, আবার রিভিউয়ার সেটার কমেন্ট লেখে, রিভিশন দেয়, তখন আবার রিভিউয়ারকে জানাইতে হয় যে আমরা এই কারণে করিনি, তারপর রিভিউয়ার আবার কমেন্ট করে, এভাবে ব্যাক এন্ড ফোর্থ কয়েকবার হতে পারে, 2-3 বারও হয়, 5-6 বার পর্যন্ত এরকম ব্যাক এন্ড ফোর্থ হয় রিভিউয়ারের সাথে কথাবার্তা বলে বলে। তারপরে আমরা তাকে খুশি করানোর চেষ্টা করি যে আসলে আমরা অ্যাকুরেসি বাড়ানোর জন্য করছি, কিন্তু আপনি এটা মেনে নেন, আসলে আমাদের কোনো উপায় ছিল না। এভাবে আর কি আমরা এভাবে বলি না যে মেনে নেন, উপায় ছিল না, কিন্তু আর কি আলটিমেটলি সেটাই দাঁড়ায় যে ওইভাবেই একটা জিনিস মানানোর চেষ্টা করা, নেগোসিয়েশন হয় আর কি, নেগোসিয়েশনের মতো বলা যায় যে আসলে আমরা বোঝানোর চেষ্টা করতেছি। তো এখন তাহলে আমরা যে কাজগুলো করলাম এখন পর্যন্ত, কয়েকটা স্টেপ দেখলাম প্রি প্রসেসিং এর, যে জিন সিলেকশন ও আসলে কি করে, জাস্ট অ্যারের সাইজ চেঞ্জ করে। নরমালাইজেশন অ্যারের ভিতরের অ্যারের সাইজ চেঞ্জ করে না, কিন্তু ভিতরের ভ্যালুর উপর কাজ করে। লগ 1 পি স্কেলিং দুইজনেই ভ্যালুর উপরে কাজ করে। কিন্তু এরপর আমরা পিসিএ আরেকটা স্টেপ আছে, সেটা হলো পিসিএ প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। এটা আমরা ইউজ করে আমরা ভ্যালু চেঞ্জ হবে কিছু, আবার সাইজটাও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ পিসি ইউজ করার মাধ্যমে আমরা যেই কলামগুলো জিনিসটাকে আসলে একটু কম্প্রেস করে ফেলতেছি জিপের মতো, যে আমি আসলে কিছু জিপ তো আর এভাবে করে না যে আমরা একটা ফাইল থেকে কিছু অংশ পুরো বাদ দিয়ে দেয়। একটা ভিডিও আছে, ভিডিওর 2 মিনিটের ভিডিও প্রথম মিনিট রেখে দ্বিতীয় মিনিট বাদ দিয়ে দেয়, জিপ তো এইভাবে কাজ করে না। জিপ আসলে প্রথম মিনিট দ্বিতীয় মিনিট দুইটা কি রাখে, কিন্তু সাইজ কোনোভাবে কমায় দেয়। পিসিএ মানে রো কলাম সবকে মিক্স করে নতুন কিছু ফিচার দিবে। পিসি হলো এমন একটা জিনিস যেটা আর কি সবগুলা রোয়ের থেকে ইনফরমেশন, সব কলাম থেকে ইনফরমেশন কোনো না কোনো ভাবে ইউজ করবে, কিছু একদম বাদ দিয়ে দিবে না, পুরো একটা কলাম বাদ দিয়ে দিবে না, কিছু ইনফরমেশন সে কাট অফ করবে, বাদ দিয়ে দিবে, কিন্তু সেই ইনফরমেশন গুলা ওই কলাম বাদ দেওয়ার মতো করে বাদ দিবে না, একটু ইন্টেলিজেন্ট ভাবে বাদ দিবে। এটা হলো পিসিএ অ্যানালাইসিস। তো এটা কেন আমরা করব, কারণ আরো তারপরে অনেক বেশি কলাম থাকতে পারে, কারণ আমি বললাম সিউরাট ইউজ করে আমরা কলাম কিন্তু একবার কমাই। এখানে যদি দেখি শুধু প্রথমবার কলাম সংখ্যা কমানো হয়েছে জিন সিলেকশন করে, এরপরে 3টা স্টেপই ছিল ভ্যালুর উপরে। তার মানে এই প্রথম স্টেপে যদি আমি যতটুকু কমাই ততটুকুই কমছে। প্রথমে যদি আমি 30,000 থেকে 3,000 করি, তাহলে এটাই আমার কমানোটা, রো কমানোটা। আমি তো আর অন্য কোন স্টেপে রো কমাই নাই, ভ্যালু অনেক কমাই আনছি, বা ভ্যালুগুলো আমি অনেক ভ্যালুর উপরে আমি অনেক কাজ করছি, 3টা স্টেপ করছি, ইউজ করছি ভ্যালুর উপরে, কিন্তু রো এর জন্য বা কলাম কমানোর জন্য আমি মাত্র একটি স্টেপ ইউজ করছি। এই জন্য এটা একটা বিষয় যে পিসিএস করে কলামকে আরেকটু কমায় আনা যায় কিনা। এই জন্য যেটা করা, পিসিটা বুঝতে হলে এখন একটা উদাহরণ দিয়ে বুঝতে হবে, কারণ এটা একটু কঠিন। তো উদাহরণ হিসাবে এখানে একটা দেখতে পারেন, এখানে একজন ব্যক্তি আছে, ওর নাম হলো প্রেম, ও হলো সার্টিফিকেট, ওর বয়স 12 আর ক্লাস 3-তে পড়ে। তো এখন প্রেম একদিন মোবাইলে ফেসবুকে চ্যাটিং করতেছে, পরে চ্যাটিং করার পরে একটা মেয়ে হঠাৎ ওকে মেসেজ পাঠাইছে যে গুলিস্তানে আসো। তো ও অনেক খুশি হয়ে গেছে প্রেম, যে একটা মেয়ে ওকে মেসেজ দিছে, এখন ও গুলিস্তানে যাবে ঠিক করছে। কিন্তু প্রেম গুলিস্তানে গিয়ে দেখলো কি, সেখানে অন্য একটা মানে ওর জন্য একটা ছেলে ধরা বসে আছে, ওকে মেয়ে সেজে মেসেজ দিছিল। তারপরে দেখা গেল ওকে কিডন্যাপ করে ফেললো, সেই ছেলে ধরাটা ওকে নিয়ে চলে গেল, প্রেমকে নিয়ে পালাই গেল, মানে জোর করে নিয়ে পালাই গেল। তো এখন আমি প্রেমকে খুঁজতে হবে, খোঁজার জন্য পুলিশের কাছে একটা ছবি দিতে হবে প্রেমের। পুলিশ বলল আপনি একটা ছবি দিতে পারবেন, একটা ছবি দেন আমাদের কাছে, আমরা সেই ছবিটা দিয়েই প্রেমকে খুঁজে বের করব, এটা পুলিশরা বলল। আপনার কাছে প্রেমের 2টা ছবি আছে, একটা হলো এই প্রথম ছবিটা যে ওর সামনে দিয়ে ওর মাথার ছবি, আর আরেকটা হলো পিছন থেকে ওর মাথার ছবি।
এটা হলো প্রেমের পিছনের থেকে ছবি। তাহলে আপনি পুলিশকে কোন ছবিটা সাবমিট করবেন? 1 না 2? ফটো 1। হ্যাঁ, ফটো 1 দিবেন, কারণ এখানে প্রেমের ইনফরমেশন বেশি এইখানে পাওয়া যাচ্ছে। ওর চোখ দেখতে কেমন, চশমা পরে, নাক কেমন, দাঁত একটা মিসিং আছে, অনেক কিছু ইনফরমেশন এখানে আছে, ইন্টিগ্রেটেড ডেটা আছে এখানে। হ্যাঁ ইন্টিগ্রেটেড। তোর পিছনে কিন্তু ইনফরমেশন তেমন কিছু পাওয়া যাচ্ছে না, শুধু জানা যাচ্ছে মাথায়, কিন্তু চুলের ডেটাটাই অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র ইয়ে আছে একটা, মানে বেশি কিছু জানা যাচ্ছে না সামনের, এই জন্য আমরা সামনের ছবিটা দিতেছি, অর্থাৎ এমন একটা ছবি দিতেছি প্রেমের যেটাতে ইনফরমেশন অনেক বেশি। তাহলে এখন একটা বিষয় হলো যে পুলিশকে যদি আমরা আসল প্রেমকেই দিয়ে দিতে পারতাম, ওরকম একটা পুরো প্রেমের মতো দেখতে একটা অ্যান্ড্রয়েড, মানে একটা পুরো রোবট মতো, বা ওর একটা ইয়ে আছে, ধরলাম যে ওর একটা যমজ ভাই আছে, যমজ ভাইকে পুলিশকে দেখায় বললাম যে হুবহু ওর মতো দেখতে, তাহলে তো পুলিশ আরো ভালোভাবে ইয়ে খুঁজে বের করতে পারতো। এটা তো বুঝেন? জি স্যার। হ্যাঁ, কিন্তু পুলিশ একটা রেপ্লিকা দেখা দাও তো এটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো পুরা অনেক ইনফরমেশন পাইতেছে পুলিশ, ওর মাথার পুরা সাইজ টাইজ অনেক কিছু। কিন্তু যদি ছবি দিতে হয় তখন আমরা আসলে পুরা 3D-টাকে দিতেছি না, ওর 3D মডেল যেটা দিতেছি না, আমরা দিতেছি ওর একটা 2D মডেল। যদিও আমাদের টার্গেট হলো 3D জোনকে বাইর করা, আমি তার 3D থেকে 3D কোঅর্ডিনেট থেকে 2D একটা জেনারেটেড করা 2D ইনফরমেশন দিতেছি। তাহলে এখানে আমরা কি করতেছি যে ওর আসল মডেলটা কি হইতো, ওর আসল মডেলটা আসলে 3D মডেলে অল্প কিন্তু সিগনিফিকেন্ট ডেটাটা দিতেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে হ্যাঁ ডাটা কমাই দিতেছি, 3D ডাটাটা অনেক কমপ্লেক্স হইতো, এইভাবে চিন্তা করতে পারেন যে 3D ডাটাতে অনেক কোঅর্ডিনেট থাকতো, তিনটা কলাম থাকতো 3D ডাটাতে, XYZ XYZ XYZ, X এর জন্য একটা, Y এর জন্য একটা, Z এর জন্য একটা। কিন্তু আমরা যখন 2D ডাটা দিতেছি তখন একটা কলামকে আমরা বাদ দিয়ে দিতেছি। কিন্তু এখন প্রশ্ন হলো, এই যে আমরা ইয়ে করব, এই একটা কলাম বাদ তো আর দিয়ে দিতে পারবো না, বরং এই 3টা কম্প্রেস করতেছি, 3টা কলাম থেকে 2টা কলামে কম্প্রেস করে আরেক ধরনের ডাটা বানাইতেছি। এটা কিভাবে করব সেটা বলবে হলো পিসিএ। পিসিএর কাজটা হলো এমন ভাবে 3D ডাটাটাকে এমন ভাবে 2D-তে রূপান্তর করা, বা যে কোনো ডাইমেনশন হতে পারে, 10 ডাইমেনশনাল হতে পারে, ওইটাকে এমন ভাবে 4D ডাইমেনশনে নিয়ে আসা যে যাতে ডাটাগুলোর মধ্যে ভেরিয়েন্স অনেক বেশি থাকে। যদি ডাটার মধ্যে অনেক বেশি ভেরিয়েন্স থাকে তাহলে সম্ভবত সেটা বেশি সিগনিফিকেন্স, এরকম একটা আইডিয়ার উপরে ভিত্তি করে পিসিএ এই 3টা আসছে। অর্থাৎ যদি পুরা চুল থাকে, এখানে পুরা কালো একটা থাকে, কোনো যা চুল ছাড়া কিছু নাই, তাহলে সম্ভবত এটা কম সিগনিফিকেন্স। কিন্তু যেখানে অনেক বেশি ভেরিয়েন্স আছে তাহলে সম্ভবত এটা বেশি সিগনিফিকেন্স, ওই ডাটাটা যেটাতে ভেরিয়েন্স বেশি। এটা হলো এই ধারণার উপর ভিত্তি করে পিসিএ। কারণ একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা কেস চিন্তা করে দেখেন যে হইতে পারে যে পৃথিবীতে একমাত্র এই ইয়েই আছে, এই প্রেমী আছে যার মাথার পিছনে চুল নাই, মাথার পিছনে স্মৃতি করা, ও হলো শুধুমাত্র প্রেম সারা পৃথিবীতে, আর কেউ নাই এরকম। তাহলে পুলিশের তখন আমার ফটো 2টা সিগনিফিকেন্ট হইতো। হ্যাঁ, তখন ফটো 2টা সিগনিফিকেন্ট হইতো, যেটা ভেরিয়েন্স কম সেটাই আসলে তখন সিগনিফিকেন্ট হইতো। ওরকম একটা কেসে পিসি আসলে সেই কেসের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে না। কিন্তু জেনারেলি সাধারণত যদি চিন্তা করেন, সাধারণত পিসি অ্যাপ্লিকেবল হচ্ছে, কারণ সাধারণত ভেরিয়েন্স বেশি থাকলে সিগনিফিকেন্ট বেশি হয় সাধারণত। তো এই জন্য আমরা ফটো 1 দিচ্ছি। তাহলে কিভাবে পিসি এর মেইন আইডিয়াটা কি? যেমন এখানে আমি 2D থেকে 1D দেখালাম, যে মেইন আইডিয়াটা হলো যে আমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেম থাকে, যে এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এখানে আমার কিছু ভ্যালু আছে, এরিয়া, রেডিয়াস, বর্ণ, যে কোনো কিছু হতে পারে। তো এই ভ্যালুগুলোর মধ্যে আমরা এইটাকে চেঞ্জ করি, আরেকটা রেফারেন্স বানাই, আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম বানাই, যেটার একটা এক্স অক্ষ ধরলাম px1 আর ওয়াই অক্ষ পিসি, এক্স অক্ষ pc1 আর ওয়াই অক্ষ হলো pc2। এটাকে আমরা জাস্ট রোটেট করলাম, এই ক্ষেত্রে, এই সিম্পল ক্ষেত্রে রোটেট করার পরে আমরা দেখলাম যে এমন ভাবে রোটেট করতে হবে যাতে কোনো অক্ষ বরাবর ভ্যালুগুলার পার্থক্য অনেক বেশি থাকে, বা তখন দেখা গেল যে pc1 অক্ষ এখানে অনেক ভেরিয়েন্স বেশি, ভেরিয়েন্স দেখাচ্ছে, ভেরিয়েন্সটা অনেক বেশি, মানে সাধারণত তাদের মধ্যে পার্থক্য অনেক বেশি।
তো তখন আর আরেকটা অক্ষ বরাবর পার্থক্য অনেক কম, তখন এই পিসি 2টাকে বাদ দিয়ে আমরা পিসি 1টা নিব, অর্থাৎ এই এক্স অক্ষ বরাবর হিসাব করব, এটা হয়তো 5, এই এক্স অক্ষ বরাবর এখানে গিয়ে এটা এতটুকু, আবার এটা এক্স অক্ষ এই যে নিচে গেলাম আবার এটুকু, এইভাবে আমরা সবার জন্য একটা করে ভ্যালু পাবো এই সব পয়েন্টগুলোর জন্য। এভাবে আমরা তাহলে ভেরিয়েন্স বেশি করে যেই অক্ষে ভেরিয়েন্স বেশি সেই পয়েন্টগুলো নিলাম, আর সেটা হবে আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট 1, আর প্রিন্সিপাল কম্পোনেন্ট 2 সেটা বাদ দিয়ে দিব। তাহলে আমরা এফেক্টিভলি মানে 2D থেকে 1D ট্রান্সফরমেশন করলাম। তো সাধারণত এই কাজটার জন্য আবার অ্যালগরিদম আছে, একটা কোভ্যারিয়েন্স বের করতে হয়, আইজেন ভ্যালু, তারপর আইজেন ফ্যাক্টর, আইজেন ভ্যালু সব বের করতে হয়। তো এটা আর ডিটেইলস বললাম, ওটা আবার অনেক ডিটেইলস আছে, সেগুলো আবার দেখে নিতে পারবেন, কিছুটা কমপ্লেক্স, কিন্তু জেনারেল মেইন আইডিয়াটা এইটাই, কাজ এটাই হয় ভিতরে এরকম যে এমন কোঅর্ডিনেট সিস্টেমটাকে এমন ভাবে ঘুরায় বা এমন ভাবে চেঞ্জ করে যাতে কিছু অক্ষ বরাবর ভেরিয়েন্স বেশি থাকে, এরপর আমরা ভেরিয়েন্স কমালে অক্ষগুলা বাদ দিয়ে দিব। এটা হলো পিসের কাজটা। তো আজকে তাহলে এতটুকু, আমার টাইমও বোধ হয় টাইমও প্রায়। আপনাদের পুরো ওভারঅল উপর কোনো কোশ্চেন আছে? স্যার আমার কিছু এক্সট্রা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার। মানে আমি স্যার পাইথনে কিছু ডক্স নিয়ে কাটছিলাম, ওই যে স্কিউট পাই আর স্ক্যান পাই স্যার। হ্যাঁ ওগুলা নিয়ে স্যার মানে আমার কোশ্চেনটা ছিল স্যার সিঙ্গেল সেল আরএনএ অ্যানালাইসিস আর স্পেশাল মানে সিঙ্গেল সেল অ্যানালাইসিসের ডিফারেন্সটা কোথায় আসলে, মানে দুই লাইব্রেরি দুটো নিয়ে কাজ করতেছে, আমি একটু কনফিউজড। সিঙ্গেল সেলটা নিয়ে ওটা একটা সেলের জন্য সিঙ্গেল সেল রেজুলেশনে কাজ করে, আমরা তো সিঙ্গেল সেলে কাজ করতেছি না। আপনি করবেন এই লাইব্রেরি এইভাবে স্ক্যান পাই বা স্কি পাই, এসসিআই পাই, স্ক্যান পাই, দেখা যায় যে আপনার দুই ধরনের লাইব্রেরি লাগে, বা সিঙ্গেল সেলের লাইব্রেরিও হয়তো ইউজ হয়ে এখানে প্রয়োজন হয়ে যায় অনেক সময় কিছু অ্যানালাইসিসের জন্য। তো সিঙ্গেল সেল লাইব্রেরিটার মধ্যে কিছু ফাংশন আছে যেগুলো আমরা হয়তো এই ক্ষেত্রে ইউজ করতেছি, আমি এরকমই দেখছি অনেকগুলো লাইব্রেরি ইউজ করতে হয়। এই জন্য যে কাজটা করবেন আপনি আরেক লেভেল উপরে যাবেন। আমাদের আজকে থেকে 10 বছর আগে সিস্টেম ছিল যে সবাই নিজে হাতে করত, আর 5 বছর আগে সিস্টেম ছিল লাইব্রেরি ইউজ করতে, এখন তো নতুন সিস্টেম, এখন কিন্তু লাইব্রেরি সিস্টেম নাই। এখন আপনার যেটা করতে হবে যে পুরো প্রজেক্ট গিটহাব থেকে প্রজেক্ট ডাউনলোড করে নেবেন, একটা পুরো করে নিব আর কি, ক্লোন করে নিব। হ্যাঁ, পুরো প্রজেক্ট ডাউনলোড করে নেবেন, ওটার মধ্যে যত লাইব্রেরি যা আছে ওটা একটা প্যাকেজ মনে করবেন, যেটা একটা প্যাকেজ, পুরো লাইব্রেরি, এর মধ্যে অনেকগুলো লাইব্রেরি কম্বিনেশন দেওয়া আছে, এটা একবারে সেটা নামাই ওই প্রজেক্টের উপরে কাজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, কারণ লাইব্রেরি কিন্তু আরো অনেক ইউজ করতে হয়, যেমন এএনএন ডাটার জন্য একটা লাইব্রেরি ইউজ করতে হয়, মানে কম্বাইন করাটা ঝামেলা হয়। এগুলো আপনি এখন এত বাড়তে থাকে খালি, মানে দেখা যাবে যে মানে অনেক কঠিন হয়ে যাবে। আর লাইব্রেরি যেটা করবেন আপনাদের সব যেটা করা উচিত, যারা রিসার্চের লাইনে যেতে চায় তাদের সবার একটা জিনিস মাথায় রাখা উচিত যে প্রোগ্রামিং নিয়ে বেশি গভীরে না গিয়ে প্রোগ্রামিং এর সেই চেষ্টা থাকবে যে যত কম প্রোগ্রামিং এ যত বেশি কাজ করা যায়, যত নো কোড না কোড তো করতেই হবে, কিন্তু চেষ্টা থাকবে যে যদি আমার একটা কাজের জন্য কোড করতে না হয়, যেটা যদি একটা আলাদা একটা সফটওয়্যার থাকে তাহলে সবসময় সফটওয়্যারের মাধ্যমে, যদি জিইউআই থাকে একটা কাজের জন্য আর আবার কোড থাকে তাহলে সবসময় জিইউআই, ওই হুবহু একই কাজের সহজ সলিউশন যেটা আছে আর কি। হ্যাঁ, সহজ যেভাবে করলে সহজ হয়। আর স্যার মানে এখানে কি স্যার মানে কোনো গিটহাব রিপোর্টও দেওয়া যাবে প্র্যাকটিসের জন্য, আসলে এই কনসেপ্টগুলো প্র্যাকটিস করব? হ্যাঁ, আমি তো একটা দিছিলাম গ্রাফএসটি বোধহয় শেয়ার করা, পেপারটা দেখছিলাম স্যার, কমপ্লেক্স অনেক স্যার। হ্যাঁ, গ্রাফিক্সটি আপনার পেপারটা কমপ্লেক্স, কিন্তু কোডগুলো বুঝতে একটু সহজ হবে। আমার মনে হলো যে আপনার যদি মেশিন লার্নিংটার হয়তো করতে একটু কঠিন, কিন্তু অংশটা প্রি প্রসেসিং এর জিনিসগুলো সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা স্যার, এজন্য আপনি অফিশিয়াল থেকে নিলে হবে, গ্রাফিক্সের অফিশিয়াল গিটহাব রিপো থেকে। হ্যাঁ, গিটহাব রিপো থেকে, কারণ গ্রাফিক্সটি এটা কিন্তু আপনাদের যেই একটা আছে, কম্পিটিশন আছে, এটাতে 10 মার্কের। তো ওই কম্পিটিশন মার্ক আমি কম রাখছি, আমি অ্যাবস্ট্রাক্টের মার্ক বেশি দিচ্ছি, 40 মার্ক দিচ্ছি, কারণ আসলে দেখা এই কম সময়ের মধ্যে অনেকে প্রজেক্ট বানায় ফেলবে, এটা হবে না হয়তো। আসলে তাছাড়া
অনেকে অনেক উল্টাপাল্টা ভাবে বানাইলো, মিলাই ফেললো, রেজাল্ট ভালো চলে আসলো, আসলে তো টার্গেট হইলো যে বুদ্ধিটা, এই জন্য অ্যাবস্ট্রাক্ট। তো আপনি ওইটাতে এই জন্য অ্যাবস্ট্রাক্টে 40 আর ওইটাতে 10। তো আপনি আমরা পরে সেকেন্ড বা থার্ড ক্লাস আমি ওই গিটহাব রেপোর্ট থেকে সেই গ্রাফএসটিটা নিয়ে ওইটাকে আবার ইজিয়ার একটা ভার্সন দিয়ে দিব, মানে গ্রাফএসটিরই আর একটু কাট ডাউন ভার্সন, যাতে আপনার ইয়েতে দিয়ে তারপরে ওইটা গুগল কোলাব না কেগেল সম্ভব না, কেগেলে দিয়ে তারপর ওইটা শেয়ার করে দিব আপনাদের সাথে। তো তখন আপনার কি কি লাইব্রেরি দরকার সবকিছু ওইখান থেকে বুঝতে পারবেন। স্যার আমরা অ্যাবস্ট্রাক্টে মূলত মানে কি নতুন আইডিয়া নিয়ে কাজ করব গ্রাফিক্সের উপরে জাস্ট? হ্যাঁ, অ্যাবস্ট্রাক্টে আপনাদের মেইন কাজটা থাকবে ডিপ লার্নিং মডেলের উপরে, যেটা নেক্সট ক্লাসে যেটা বুঝাবো। ওই মডেলটা আপনাদের গ্রাফিক্সটিতে একটা মডেল আছে ডিপ লার্নিং এর। ওরা তো আসলে আমি যে প্রি প্রসেসিং বললাম এই স্টেপের উপরে কিছু নতুন ওদের কাজ নাই, নোভেলটি নাই। ওদের কাজটা হলো মডেলটা, মেশিন লার্নিং মডেলটাকে তারা অন্যরকম ভাবে করছে, অন্যদের মতো না করে। তো আপনাদের কাজ হবে সেই মডেলটাকে ইয়ে করা, মানে নতুন একটা মডেল দাঁড় করানো, ট্রান্সফরমার কে এনে, ট্রান্সফরমার থেকে কিছু আইডিয়া এনে, অথবা ইয়ের থেকে আপনার এলএসটিএম সেখান থেকে আনতে পারেন। তারপরে আজকাল তো আবার চলে আসছে যে এলএলএম দিয়েও কোড চেঞ্জ করা যায়, অ্যাটেনশন মেকানিজম টাইপের কিছু। হ্যাঁ, অ্যাটেনশন মেকানিজম। তারপরে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটাও এইসব ক্ষেত্রে নিয়ে আসা যায়, কোড আপডেটের ক্ষেত্রে, মেটা হিউরিস্টিক্স, অনেক কিছু আছে। তো আপনারা সেই সব অন্য কম্পিউটারের অন্য ডোমেইন থেকে নতুন একটা কিছু আইডিয়া ডেভেলপ যদি করতে পারেন, যেটার পিছনে কোন একটা রিজনও থাকবে, যে আমি ট্রান্সফরমার ইউজ করছি কারণ আমি দেখছি যে এই ডাটাগুলাতে মানে ট্রান্সফরমার মডেল দিয়ে যে ডাটাগুলাই লার্ন করানো হয় সেই সব ডাটার সাথে এখানে অনেক মিল আছে। অথবা আমি এটা ইউজ করছি কারণ দেখা গেছে যে আমি মিল পাইছি এই ডাটার মধ্যে, এমন একটা প্যাটার্ন আমার চোখে ধরা পড়তেছে যে প্যাটার্নটা হ্যান্ড রাইটিং এর সাথে একটু মিল আছে, আর এই জন্য আমি সিএনএন কে নিয়ে আসছি যে হ্যান্ড রাইটিং এর সেই মিলটাকে ধরার জন্য, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। অথবা আপনি বলতে পারেন যে এখানে আমি পাইছি যে এটা মিল আছে, যে একটা সিকোয়েন্সিয়াল ব্যাপার দেখা যাচ্ছে এখানে, যে পাশাপাশি সেলগুলো একটা সিকোয়েন্সিয়ালি বা এরকম একটা কিছু দেখছি। এই জন্য আমি কিসেকে আনলাম, আমি টাইম সিরিজ ডাটার কে যে ইউজ যারা করে, যে মডেলরা টাইম সিরিজের উপর কাজ করে তাদেরকে নিয়ে আসছি, যেমন এলএসটিএম মডেলকে নিয়ে আসছি। এইভাবে আপনাদের অ্যাবস্ট্রাক্টটা মূলত এরকম একটা বিষয় থাকবে। এটা কি স্যার ট্রেন করানোর পর রেজাল্টের পরে বলতে হবে আমাদের? অবশ্যই রেজাল্টের পরে না, আইডিয়াটা অবশ্যই রেজাল্টের আগে, কারণ আপনারা রেজাল্ট বেশি, আপনারা প্রায় সবাই রেজাল্ট জেনারেট বেশিরভাগই করতে পারবেন এটা আমি ধরে নিচ্ছি। মানে এটা কোড করে আপনাদের যে আইডিয়াটা, সুন্দর যে আইডিয়াগুলা বা অনেক হাই লেভেলে সুন্দর কিছু আইডিয়া আসবে, সেই আইডিয়াগুলো কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করে ফেলা যাবে এক সপ্তাহের মধ্যে, এটা আমি ভাবে ধরেই নিই নাই। আর আপনাদের যদি কোড, আমি যে কোডটা দিলাম সেটার মধ্যে যদি 1-2 লাইন একটু চেঞ্জ করে একটু রেজাল্ট বের করতে পারেন, তাহলেও সেটাতে আপনাদের কিছু মার্কিং চলে আসবে। কারণ আপনার আমি যে কোডটা দিব সেটাতে একটা অ্যাকুরেসি থাকবে, তো আপনারা যে নতুন কোড আনবেন সেটাতে আরেকটা অ্যাকুরেসি থাকবে। তো আমি হিসাব করছি যে অ্যাকুরেসির উপরে ভিত্তি করে নাম্বারটা দেওয়া হবে। অ্যাকুরেসি যদি 90% আসে তাহলে 90, না অ্যাকুরেসির উপরে না, যে হ্যাঁ অ্যাকুরেসির উপরে ভিত্তি করে এরকম একটা নাম্বার দেবে আপনাদের অ্যাকুরেসি লেভেলের উপর ভিত্তি করে। তো এখন আমি ধারণা করে নিছি যে সম্ভবত অ্যাকুরেসি খুব কমই বাড়াতে পারবে। তো এই জন্য হাইয়েস্ট মার্কের সাথে লোয়েস্ট মার্কের একটা কম্পারিজন করে একটা নাম্বার জেনারেট করব। এই জন্য আলটিমেটলি আপনাদের সেই ইয়ের কাজটা, কোডিং এর কাজটা খুব একটা এফেক্ট ফেলবে না। ওইভাবে আমি মার্কিংটা করতেছি যাতে যে সাবমিটও করতে পারবে, যে কোডে তেমন কিছু করতে পারলো না, আমার কাজের উপরে হালকা পাতলা কিছু চেঞ্জ করতে পারলো, সে যেরকম পাবে, আবার যে অনেক বেশি চেঞ্জ করছে বা অনেক কিছু অ্যাড করতে পারছে তার পার্থক্য যে খুব একটা বেশি হবে এরকম না। এজন্য আপনাদের ফোকাস থাকতে হবে অ্যাবস্ট্রাক্ট লেখার উপরে, আইডিয়া জেনারেট করার উপরে আপনাদের ফোকাস থাকতে হবে। জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। ওয়েলকাম। হ্যাঁ, আজকে তাহলে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল, সেটা অনেকে দিবেন। অ্যাসাইনমেন্টটা যেরকম আশা করছিলাম তার চেয়ে অনেক ভালোই দেখলাম, যে অনেক কাজ করছেন মনে হলো প্রথম অ্যাসাইনমেন্টের জন্য।
তো আজকে আর অ্যাসাইনমেন্ট নাই। তো নেক্সট ক্লাসে আমি নিউরাল নেটওয়ার্ক, তারপরে এই ডাটাগুলোর থেকে কিভাবে ক্লাস মানে নিউরাল নেটওয়ার্কের কি আউটপুটটা আসে সেটা থাকবে, আর ফাইনাল ক্লাসে ক্লাস্টারিং বিষয়টা থাকবে। তো নেক্সট ক্লাসটা হবে এর চেয়ে আরেকটু বেশি কমপ্লেক্স বা আরো জটিল। স্যার ফার্স্ট অ্যাসাইনমেন্টটা আমি আপলোড করতে পারিনি, এখন আপলোড করলে কি হবে? এখন যদি করা যায়, আমি তো ওইটা এটা ক্লাসরুমটার শুধু অ্যাড আছে, কিন্তু আপনারা করতে পারেন, ডেডলাইন ওভার হয়ে গেল আপনারা করতে থাকেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আর যদি দেখেন অপশন নাই তাহলে বলতে পারেন, যার ইয়েতে যে এরকম উনি বলছে যে যে আপনারা ইয়ে করতে দেন বা ডেডলাইন ওভার হয়েছে তারপর কিছু অ্যাসাইনমেন্ট নেন। ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। আপনার তাহলে নেক্সট ক্লাস হবে আবার 24 তারিখে, ওইটা অনলাইনে হবে। ওটা তো তাহলে সবাই আসবেন, বা যারা আসে নাই তারা যদি আপনার পরিচিত থাকে তাদেরকেও বলবেন যাতে আসে। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।